বড় টাইম বোম আমি পুষে রেখেছি, কখন ফাটবে জানি না। মানে ডায়াবেটিস হচ্ছে টাইম বোম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ন্যাচারালি। এবং হ্যাঁ মানে এরকম টাইম বোমা যার আগে পিছিয়ে সবই আমরা জানি, কিন্তু বসে আছি কখন ফাটবে বলে। এটাই অদ্ভুত মানে একটা স্ট্রেসফুল কন্ডিশন আমাদের দেশের জন্য। আমি স্পেসিফিক্যালি ডায়াবেটিসের উপর ফোকাস, কারণ ডায়াবেটিস মানে প্রপার মেডিসিন। ডায়াবেটিস মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অর্গান এফেক্টেড। কারণ এই যে গুড়টা ঘটছে, গুড়টা তো এই তো আর্টারির মধ্যে দিয়ে, যে বলি আমরা ভ্যাসকুলার ডিজিজ, ইট ইজ নট অ্যান এন্ডোক্রিন ডিজিজ এনিমোর। মানে হ্যাঁ তুমি বলবে যে প্যাঙ্ক্রিয়াস থেকে টাইপ 2টা নয়, টাইপ 2 লিভার থেকে, তাহলে এখন হেপাটোলজিস্ট বলবে ওটা আমার সাবজেক্ট। প্যাঙ্ক্রিয়াস যদি টাইপ 1 হয় তখন একজন এন্ডোক্রিনোলজিস্ট বলবে এটা আমার সাবজেক্ট। তো ওইভাবে না বলে আমি যদি এন্টায়ারলি মেডিসিন বলি, তাহলে আমাদের স্ট্রোক হওয়া থেকে শুরু করে মাথাটাই, তারপরে মোটা লোকটা বিনা ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন হয়েছে, মাথায় ভেন্ট্রিকলগুলো ফুলে যাচ্ছে, রেটিনা দেখতে পাচ্ছে না, প্যাপিলিডিমা হচ্ছে, গ্লকোমা হচ্ছে, ক্যাটারাক্ট হচ্ছে, সব কিছু আমাদের আন্ডারে পড়বে। সো ওয়ান হু নোজ মেডিসিন ওয়েল, সে কিন্তু ডায়াবেটিসের যথার্থ বিশেষজ্ঞ হবে। এবং তুমি যেটা দেখলে এই যে মেয়েগুলো ঘুরছে, এই এতগুলো মেয়ে হচ্ছে আমাদের এডুকেটর। তো আমি পার্সোনালি মনে করি যে ভালো প্র্যাকটিস করে, অল্প ভালো প্র্যাকটিস করলে 4টে মিনিমাম এডুকেটর ডায়াবেটিসটাকে শেখাবে। ডায়াবেটিস ইজ অল অ্যাবাউট এডুকেশন। ইটস দ্য মোস্ট ওয়ান্ডারফুল ওয়েপন আর কি, অ্যান্ড দ্য মোস্ট এফেক্টিভ ওয়েপন। পৃথিবীর নেলসন ম্যান্ডেলার ভাষা এডুকেশন মানে বলছেন অ্যাওয়ারনেস। বলছি কিন্তু প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস। তো ডায়াবেটিসের আগে একটা সংজ্ঞায় বলে যে যখন 100 ক্রস করে গেছে ফাস্টিং, কিন্তু 126-এর মধ্যে আছে, 126 ক্রস করে গেলে আবার সেটা ডায়াবেটিসের গ্রুপে পড়বে। আর একটা 75 গ্রাম গ্লুকোজ খেলাম, মানে একটা টেবিল স্পুন যদি আমি ওরকম 5টা সুগার মাথা কাটা নিই, গ্লুকোন ডি বলুন ওরকম, সেটা খেয়ে নেওয়ার পর তারপর খাওয়ার শুরু থেকে যদি আমি 2 ঘন্টার মাথায় টেস্ট করি, তাহলে যদি পিপি, তাহলে যদি 140-এর উপর পাই, তাহলে সেটা কিন্তু পিপি ব্লাড সুগারটা তার বেশি বলবো, এবং প্রি ডায়াবেটিসের মতো বেশি, যদি না সেটা 200 ক্রস করে গিয়ে। যদি 200 ক্রস করে গেলে তাহলে প্রপার ডায়াবেটিস। আর 140 থেকে ধরুন 199, 200 আগে অবধি প্রি ডায়াবেটিস। তো এই সংজ্ঞাগুলো জানা দরকার। সেরকম এজিওয়ানসিও 5.7 থেকে 6.4-এর মধ্যে থাকলে সেটা প্রি ডায়াবেটিস, 6.5 ক্রস করলে ইকুয়াল সেটা হলো ডায়াবেটিস। তো এই যদি এভানসি আর ফাস্টিং সুগার নিয়ে আমরা, তাহলে দেখা যাবে প্রায় 212 মিলিয়ন পপুলেশন ইন্ডিয়া থেকে তারা পৃথিবীতে বিরাজ করছে ডায়াবেটিস নিয়ে। আর যেটা এক্সট্রা গ্লাইকোজেন হয়ে গেল, গ্লাইকোজেন তো একটা সার্টেন পরিমাণের পর, ধরুন 500 গ্রাম, 500 গ্রামের পর লিভার আর মাসেল জায়গা নেই, তাহলে কিন্তু আমরা খেয়েই যাচ্ছি। আমাদের মানে সকাল থেকে রাত পর্যন্ত চিনি খেয়েই যাচ্ছি, চিনি জাতীয় মানে কার্বোহাইড্রেটটা দুটো, একটা হচ্ছে সুগার হতে পারে একদম পরিষ্কার চিনি, আর একটা হচ্ছে স্টার্চ মানে ভাত ইত্যাদি এই জাতীয় জিনিসগুলো। তো আর আমরা এই দুটো ভাগই থাকলে ভালো। আরও কিছু জিনিস হয়, তো আমরা বেসিক্যালি সিরিয়ালটাকে ধরি যেগুলো। আর আরেকটা আমি বলি ফাইবার জাতীয় কার্বোহাইড্রেট, স্টার্চ, সেটা একটা কার্বোহাইড্রেট, কিন্তু সেখানে ওই স্টার্চ মাইনাস কত গ্রাম ফাইবার আছে, তাহলে সেটা কমে গেল। ধরো ডাল খাচ্ছি, তো ডালের ফাইবার আছে, আটা আর ভাতের যে তফাৎ, ধরো তো ধরো 100 গ্রাম ভাত, তার ফাইবার ধরো 1ও নয়, 1 গ্রামও নয়, কিন্তু রুটিতে সেটা দেখবে প্রায় 12 গ্রাম 13 গ্রাম ফাইবার এসে গেল। তো এবার কার্বোহাইড্রেট দেখো দুটোতেই প্রায় 70-এর কাছাকাছি আছে, ভাত এবং রুটিতে। ভাতে আর একটু বেশি হয়তো, কিন্তু -15 হয়ে যাবে যেহেতু এটা ফাইবার, তাহলে এটা ওই 55 গোছের হয়ে গেল। তাহলে টোটাল কার্বোহাইড্রেট লোডটা, তাহলে রুটিটা এইভাবে সে অ্যাকচুয়ালি মানে কফি তো যেই দুধ দিলে আর যেটা দুধ ছাড়া, তার তো ওই যে মজাটা, তিতকুটে যে মজাটা, সেই গন্ধটা, দুধ দিলেও গন্ধটা কমে যায়। প্লাস দুধের কেজিন প্রোটিনটা তুমি ওখানে সেই ক্যাফিনটামের সাথে বাইন্ডিং হয়, একটা অ্যাডাল্টারেট, কিন্তু কেজিন যে প্রোটিনটা সেটা হেলিক্যাল বাইন্ডিং করে দেবে এই ফ্ল্যাভোনলসগুলো। তুমি খাচ্ছ তো একটা অ্যান্টিঅক্সিডেন্ট রোলের, চায়ের তো একটা বড় প্রপার্টি আছে। ধরো একটা গ্রিন টি খাচ্ছ, খাবার দাবার পিছিয়ে খাওয়া দাওয়া, ব্ল্যাক টি, গ্রিন টি, আমাদের উলং, মাচা, বিভিন্ন রকম হোয়াইট টি, তো যে কোনো চায়ে প্রচুর মানে গুণাবলী আছে, সেই গুণটা কোথাও একটা নষ্ট হয়ে যায়। মানে কেজিনটা এসে একটা প্রোটিন, কেজিন তো সেটা এসে একটা কোটিং করে ফেললো, তো সেই কোটিংটা তুমি দেবে কেন? মঞ্চ তুমি বলো অন্য কোটিং করো। তুমি একটা বড় কার্বোহাইড্রেট মিল খেতে যাচ্ছ, কার্বোহাইড্রেট বিরিয়ানির দাওয়াত পেয়েছো, তুমি যাওয়ার আগে টুক করে একটু অ্যাপেল সিডার ভিনেগার একটুখানি তোমার কীভাবে তুমি খেতে চাও একটু জলে মিশিয়ে খেয়ে নিলে, আর কিছু দিতে হবে না, ওইটা খেয়ে তুমি চলে গেলে, দেখা যাবে যে তোমার ওই গ্লাইসেমিক ওই যে বলছিলাম পিকটা হচ্ছে, সেই পিকটা তোমার এই আধ ঘন্টা আগে অ্যাপেল সিডার ভিনেগারটা খেলে সেখানে একটা ড্রেসিং করে দিল, একটা কোট করে দিয়েছে, আস্তরণ করে দিল, সেটা ওই রকম বাড়বে না, বাড়বে এরকম। তো এইগুলো মানে ঘুম থেকে উঠেই আমরা বিষ খাওয়ার আগে একটু অমৃত পান করে নেওয়া ওরকম ব্যাপার। মানে এটা না, এটা অনেকে যে এখন তো শুনবে অ্যাপেল সিডার ভিনেগার, সবাইকে অ্যাপেল সিডার ভিনেগার কি কোনোভাবে সুগারটা কমিয়ে দেয় মানে ওষুধের মতো করে, নাকি এই যেটা বলছিলাম যে সুগারের স্পাইকগুলো হতে দেয় না,
স্পাইকগুলো যখন হচ্ছে সুনামির ঢেউয়ের মতো ধাক্কা মারছে, পাঁচিলগুলো ভেঙে যাচ্ছে। ওই চিনি দিয়ে কফি খেলো, বাড়ি চলে এলো। প্রথম যেটা হলো ঘুম ভেঙে একটা হিউজ সুগার সার্চ হলো, পিছনে ইনসুলিনটা গেল। এভাবে কতবার এই ইনসুলিনটাকে খাটাবো। আমাদের যেখানে নিয়মটাই ছিল, মানে এখন প্ল্যানিংটাই হয়েছিল যে যখন যেমন মাঝে মাঝে খাবো তখন সেগুলো আমরা ইনসুলিন বেরোবে সাথে সাথে। আর দেখা যায় যে সময়গুলো কথা বলছি সেগুলো তো অনেক বছর আগের কথা বলছি, 10 আগের বছর, 1800 সালে, মানে সুপার মিউটিনের আগেই, তখনও যেই সব খাবার, তখনও দেখা যাচ্ছে যে আমরা সারাদিনে হয়তো 10-20 গ্রামের বেশি ওই চিনি জাতীয় জিনিস খাই না। এখন বলা হচ্ছে প্রায় 150 গ্রাম আমরা সুগারের মতো জিনিস খাই সারাদিনে। তো সেই তো মানুষের মতোই আমি সকল দেখতেই আছি, আর হরমোন টরমোন আমার তো তাই বেরোনোর কথা। তাহলে সিস্টেমটা কেরম একটা গন্ডগোল হয়ে যাচ্ছে না? তো ন্যাচারালি এগুলোর ম্যানিফেস্টেশন তো কেবল রোগ আর অসুখেই হবে। এবং আমাদের যে আগে মানে আগে ছিল সবাই মিলে আমরা বাপ ঠাকুর দাদা, তারা ভালো জিনিসগুলো যেগুলো খেতেন, তারা রান্না করতেন তাদের ঘরের। ওই এখন তো আমাদের নিজেরা আছি, রান্না করার লোক নেই, মা বাবা বেরিয়ে গেল সকালবেলা অফিসে, কোনো মতে নিজেরা কিছু গুঁজে মুখে, আর বাচ্চার জন্য একটা কর্নফ্লেক্স বিদেশি কোম্পানির, তার সাথে একটা প্যাকেটের দুধ, একটা একটা হাইব্রিড কোনো কলা নিয়ে এলো, সেগুলো কেটে দিয়ে দিল, পুরোটাই সুগার। প্রোটিন প্রায় নেই বললেই চলে। একটা ডিম, বাচ্চার নাকি ডিম খেতে ভালো লাগলো না, কিংবা একটা বাচ্চার 4টে ডিম ভালো লাগছে, যাই হোক, মানে যেটাই হোক, ব্যালেন্স ডায়েটটা হচ্ছে না। তারপরে নিয়ে গেল একটা ওই বিদেশি কোম্পানি কিংবা দেশি কোম্পানির কোনো নুডলস, সেটাকে ওই প্যাকেটের যে মশলাটা দিয়ে কুইক হয়ে গেল। এই কুইক মানে ফাস্ট ফুড, এবং সেটা ওর পক্ষে জাঙ্ক, ওটা একটা জাঙ্ক কেয়ার তৈরি হয়ে গেল। তাই বলছিলাম একটু আগে যে পাপি ফ্যাট আর পাপি ফ্যাট আর পাপি মা। ওয়ার্ল্ড হেলথ এবছর ডায়াবেটিস ডেটাকে ওরা এইভাবে একটা আখ্যা দিয়েছে যে ডায়াবেটিস অ্যাক্রস জেনারেশনস, মানে অফ লাইফ। তাহলে আমরা বললাম যে মা প্রেগনেন্ট হলো, সেখান থেকে সে মা ডায়াবেটিস নিয়েই প্রেগনেন্ট হতে পারে প্রথম দিন থেকে। আরেকটা হচ্ছে প্রেগনেন্ট হলো, বাচ্চারা বড় হচ্ছে, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন সিক্রিশন বাড়ছে, 10,000 গুণ বেড়ে গেল। সেখান থেকে সেগুলো ইনসুলিনের ক্ষরণটা মায়ের যেটা, সেটা ঠিক আটকে দিচ্ছে বলবো না, ইনসুলিনের ক্ষরণটাকে ছাপিয়ে সে ইনসুলিনটাকে কাজ করতে দিচ্ছে না মায়ের, কারণ এবং তখন মায়ের সুগারটা বাড়তে শুরু করছে। মা আরও ক্ষরণের চেষ্টা করছে, ইনসুলিনটাকে জোর করে বিটা সেলগুলো থেকে বেরোচ্ছে, কিন্তু এটা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, কাজ করতে দিচ্ছে না। তো এইরকম অবস্থায় 24 সপ্তাহ, এরকম 22-24 উইক্সে আমরা বলি যে একটা ওই 75 গ্রাম গ্লুকোজ চ্যালেঞ্জ করো, করে দেখো আবার ওখানে সুগারটার ভ্যালুটা কত। আর আরেকটা নিয়ম হচ্ছে, আমরা যেটা ওই আমাদের একটা স্লোগান হলো, গর্ভবতী হলেন যিনি দেখতেই হবে তার চিনি। যেই গর্ভবতী অবস্থায় তুমি তার চিনি, তার সুগার লেভেল, তো তাকে গ্লুকোজ খাইয়ে দিলাম ওইখানেই। সে কি খেয়ে এসছে, ফাস্টিং পিপি এসব নয়, খেয়ে 2 ঘন্টার মধ্যে তাকে একটু বেঁধে রাখতে হবে, ছাড়া যাবে না। একবার চলে গেল, আসবে জানা নেই। তখনই দেখে নিলাম তার 140 ক্রস করেছে কিনা, 120 ক্রস করেছে কিনা। 120 ক্রস করলে তার জেস্টেশনাল কার্বোহাইড্রেট ইনটলারেন্স, মানে এর কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার দিকে যাচ্ছে। আর্টারির মধ্যে এই যেটা আর্টারির ফ্যাটটা আলাদা, আর্টারির ফ্যাটটা কিন্তু অন্যভাবে যায়, আমি এন্ডোথেলিয়াল ফ্যাটের কথা বলছি। আর ওই ফ্যাটগুলো হচ্ছে ধরো হার্টের উপরে, হার্টের এটা এইখানটায় একটা হলুদ প্রলেপ, যখন আমরা বাইপাসটা বেসের সময় খুলি, এইরকম মোটা একটা হলুদ লেয়ার, মানে হার্টে, লিভারে, প্যাঙ্ক্রিয়াসের সব জায়গায়, প্যাঙ্ক্রিয়াসের উপরে পুরো বিটা সেলগুলোর উপরে হয়তো সেই ফ্যাটগুলো এসে বসেছে। এই করতে করতে কী হচ্ছে আমাদের, সেই জন্য বলা হচ্ছে যে ওবেসিটি হচ্ছে মাদার অফ অল ডিজিজেস। ওবেসিটির এখন ওষুধপত্র আমরা 5-6 মাসে দেখছি, দামি দামি ওষুধগুলো এসেও গেছে। তার 1-2 বছর 3 বছর আগে আমাদের অন্য ওষুধগুলো ছিল। তুমি ঢোকার সময় দেখেছো, তুমি নিশ্চয়ই দেখাবে যে এটা একটা ওবেসিটি ক্লিনিক 7 বছর ধরে। আলাদা করে ওবেসিটি ক্লিনিক কেন? এমনি আলাদা কিছু না, এই কাউন্সিলিং তোমাদের হয়। ওবেসিটি কথাটা যেন লোকে একটা শুনে জিজ্ঞেস করে এটা কী বলছো। ইনসুলিনের কাজ, ভেজিটেবলসগুলোর মধ্যে পটাশিয়াম থাকে। ইনসুলিনে আমরা যখন এই খাচ্ছি, এই যে যাচ্ছে খাবারটা, সুগারটা বাড়ছে, সুগারটা স্টোর করার জন্য আমার পটাশিয়াম লাগে। আর শরীরে যদি আমি ভেজিটেবলস অন্য কিছু, তুমি দিনে 4টে করে ডাব তো খেতে পারবে, এখন ডাবের 70-80 টাকা দাম, কেন তুমি একটু এখন এই একটা মৌসুমি যে সবজিগুলো সবুজ ভর্তি নিয়ে আসো, ফ্রেশ, হয়তো পেস্টিসাইড আছে, রাতে ধুয়ে দাও, নুন টুন দিয়ে ডুবিয়ে রাখো 6 ঘন্টা, একটু গরম জলে ধুয়ে ফেললে তারপরে ওগুলো খাও, বয়েল করে একটুখানি আদা রসুন একটুখানি তাওয়ায় ছেঁচে নিয়ে একটু বার্ন্ট গার্লিক, ফ্লেভারটা অন্যরকম হয়ে গেল, ঢাকা দিয়ে রাখলে, স্টিমড হলো, দারুণ সুস্বাদু, খেয়ে দেখো একদিন, একটু তিল ছড়িয়ে দিলে উপরে, এটা দিয়ে ভরিয়ে ফেললাম। এগুলো আমাদের ওই সঙ্গে সঙ্গে ইনসুলিন মেকানিজমটাই কাস্কেটটায় কাজ করাচ্ছে। ধরো স্পিনাচ, পালকে খুব ম্যাগনেশিয়াম আছে, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, মানে ম্যাগনেশিয়াম, কী বলো, পটাশিয়াম, এগুলো আমাদের খুব দরকার মাইক্রোনিউট্রিয়েন্টস। এখন আমাদের দেশে হিডেন হাঙ্গার একটা হয়েছে, আমার একটা ছোটো পেপারও করেছি। হিডেন হাঙ্গার মানে ওই মাইক্রোনিউট্রিয়েন্টস, MIND, মাইক্রোনিউট্রিয়েন্ট নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি,
এই মাইন্ডটা তৈরি করো, মাইক্রোনিউট্রিয়েন্টের মাইন্ড। ওই হিডেন হাঙ্গারটাকে তুমি পর্যাপ্ত করে দাও যে না আর খিদে পাচ্ছে না, ওই খিদেটাকে বন্ধ করো। আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট না খেলেও চলবে, যা আমাদের যা জমে রয়েছে সে ভাঙে যাই খাবো ওইভাবে একটা তার হেভি খেলাম আমার এত বড় পেটটা স্ট্রেচিং হয়ে যাচ্ছে, ব্রেকফাস্টটা খুব হেভি বলে না, মানে ওগুলো ভুল কথা। ব্রেকফাস্ট হেভি মানে আমি 3-4খানা পাউরুটি খেলাম প্রথমে, চাই চাই করে, সুগারটা গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় ওটা সাদা পাউরুটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স মাপা হয়, সে প্রায় 100 কাছাকাছি। তো তুমি 4খানা খেয়ে ফেলে প্রথম, কেন এক গাদা ভেজিটেবলস একটা সফটে করো, সেটা প্রথমে খাও। ঘুমতে করি তোমাকে চা দিয়ে, বিস্কুট দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে, চা দিয়ে একটা কড়কড়ে বিস্কিট, বিস্কিটের মধ্যে সেই তেল মানে পামিটিক অ্যাসিড, ময়দা তো আছেই, চিনি নুন দেওয়া, সেটা বিস্কুট দুটো খেলে, ওটা না খেলে হয় না, বাঙালি সাহেবরা দিয়ে গেছে। তো তুমি খেলে একটু সকালবেলা উঠে নাটস কয়েকটা ভিজিয়ে রেখেছিলে, একটু তুমি চিয়া সিড, ওখানেও ক্যালোরি আছে প্রচুর, কিন্তু চিয়া সিডে প্রচুর ফাইবার আছে, ওমেগা, এই যে Omega-3, Omega-6, Omega-9 কি আছে। অলিভ অয়েলের কতটা মুফা কতটা পুফা আমাদের জানতে হবে। পুফা কিন্তু খুব ভালো নয়, ইনফ্লামেশন হয়। Omega-3, Omega-6 ফ্যাটি অ্যাসিড, অলিভ অয়েল তো একদম মানে ফরেন থিং উই আর ইনক্লুডিং ইন আওয়ার, হ্যাঁ সেগুলো কোল্ড প্রেসড cooking, এক্সট্রা ভার্জিন, যেগুলো তুমি কতটা তুমি গার্নিশ করার জন্য, তুমি সেটা স্মোক পয়েন্টে থাকার জন্য তুমি তাকে বেশ চড়ার রান্না একটা মেখে মেখে, সিস্টেম তো ইউজ টু সরষের তেল, একদম তাই, বেস্ট তেল, বেস্ট তেল। তুমি বলবে এরিসিক অ্যাসিড আছে তাই জন্য নাকি অ্যারিথমিয়া হতো, তখন পেসমেকার বসানো একটা ধুম হয়েছিল আমাদের কলকাতায়, বাজে কথা। প্রত্যেকটা এরিসিক অ্যাসিড, তার সাথে আমাদের ওই আমাদের সর্ষের তেলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যেরকম আমরা রাইস ব্র্যানের সাথে মিলিয়ে খেতে বলছি, রাইস অয়েল আছে, তো রাইস ব্র্যানের সাথে সর্ষের তেল 70%, আর রাইস ব্র্যান দিয়ে তুমি ধরো লুচি টুচি কখনো করলে টলে, সেগুলো সাদা তেল, এই কারণ ওগুলোতে ইনফ্লামেটরি, আমি হ্যাঁ নিশ্চয়ই, কারণ Omega-6 মানে ইনফ্লামেটরি, কিন্তু ওগুলোর থেকে ক্যান্সার ইনফ্লামেশন বেশি হয়। Omega-3 বেশি হলে আলাদা, সেটা হার্ট ফ্রেন্ডলি। EPA DHA যেগুলো মাছের তেল, যেটা সামুদ্রিক মাছের তেল, সেটা ভাবে আমি নিজে মানসিকভাবে সেভাবে যদি প্রস্তুতি নিই যে এই ধরনের জিনিস আমি করবো না, আমাকে প্রত্যেক দিন আমাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা অ্যাটলিস্ট বাড়ির কাজ করলাম, এক্সারসাইজ বলতে জিমে গিয়ে হুই করলাম তা নয়, বেসিক কাজ, বাজারে গেলাম, বাড়ির মাকে হেল্প করলাম, বাড়ি ঘর ধর পরিষ্কার করলাম, একটু ছাদে বাগান করলাম, ভালো থাকা যায়। একটা বাগান, একটা গাছে জল দিচ্ছি, পাতাটা বড় হচ্ছে, কানেক্ট উইথ নেচার নেই বাচ্চাদের এখন তো। এবং টিভির টাইমটা বাড়িতে একেবারে ওই স্ক্রিন টাইমগুলো রেস্ট্রিক্ট করা, ঘুমটা অ্যাটলিস্ট 7 ঘন্টা যেন ঘুমোতে পারে, এবং রাতের ঘুম, ওই দিনের কি বেবি চিলি কর্ন না চিলি বেবি কর্ন এইসব খাচ্ছ, একেবারে চব্য খাচ্ছ, তো ফলে কি অসুবিধা হলো? হ্যাঁ, ফল হচ্ছে ফ্রাক্টোজ, মানে ফল হচ্ছে ডাইরেক্টলি গ্লুকোজ নয়, তুম করে সুগারটা কিন্তু ফলেরও ওঠে না, কারণ গ্লুকোজের মতো স্পাইক হবে না, কিন্তু তাতে কার্বোহাইড্রেট যাচ্ছে, এনার্জিও যাচ্ছে। যেটা ফ্রাক্টোজ বেশি খেলে হয় সেটা হচ্ছে ফ্রাক্টোজটা আবার ইউরিক অ্যাসিডে কনভার্ট করে, এবং লিভারে ফ্যাট ফ্রাক্টোজ কিন্তু তৈরি করে দেয়। ফ্রাক্টোজের মেটাবলিজমটা, ফ্রাক্টোজ ইজ লাইক অ্যালকোহল। মদ না খেয়ে যদি বেশি ফল খাও, এই মদের মধ্যে ক্ষতি করতে পারে যদি বেশি খাও, কিন্তু তুমি, আমরা বলি প্রত্যেকটা মিলের পর তুমি ডিজার্ট করো ফলটাকে, রাদার দেন স্টার্টিং দ্য ডে উইথ প্ল্যাটার অফ ফ্রুটস, তুমি ফলটা লাস্টে খাও, ততক্ষণে তোমার ভেজিটেবল চলে গেছে, তোমার মাইক্রোনিউট্রিয়েন্টস গেছে, ম্যাক্রোনিউট্রিয়েন্টসে প্রোটিন গেছে, ফ্যাটও কিছুটা গেছে, এবার তুমি ফলটা লাস্টে খাও। প্রত্যেকটা মিল শেষ করো ফল দিয়ে। এই যেমন তোমার জন্য আমি রেখে দিয়েছি এখন আঙ্গুর আর এখন কমলা আনছি এক্ষুনি, বুঝেছো, কারণ এইটা তুমি লাঞ্চ খেয়ে এসছো, আমি তা এখন আমাদের এইটা খাওয়া হবে। ও আচ্ছা, দইটাও কি রাতে খাওয়া যায়? দই খুব বড় জিনিস, তো দইটা তো ভালো বলুন, মানে আমরা যেটা বাড়িতে এমনি বসে, হ্যাঁ, আর একটু তুমি ঝুলিয়ে টুলিয়ে রাখলে, হাঙ্কাট করলে গ্রিক ইয়োগার্টের মতো হলো। তাই গ্রিক যত তুমি ঝুলিয়ে রেখে ঠিক করছো, তত প্রোটিনটা, তাতে ফ্যাকশনটা বাড়ছে। আর ন্যাচারালি ল্যাক্টোব্যাসিলাস, মানে তোমার প্রোবায়োটিক যে ব্যাকটেরিয়াগুলো আমাদের গাটকে হেলদি বানায়, সেগুলো থাকে। দই প্রতিদিন খাবে, সে যখন ইচ্ছে খাও, আমি মনে করি না দইটা অ্যাসিড হয় না। স্মুদি করলে আবার সেই ওই তোমার দাঁতগুলো কাজ করছে না, সব কিছু নিয়ে চেবাও, দাঁতগুলো রয়েছে কেন, 32টা দাঁতের কাজ ছিল 32 বার চেবানোর, এখন আমরা গোদ করে গিলে ফেলছি, সব ডাইরেক্ট চলে যাচ্ছে ইন্টেস্টিনে, কোনো হজমের এনজাইমই কাজ করছে না, তারপর ফুলে যাচ্ছে পেটটা। এখানে নয়, শেষ হচ্ছে না। তোমার ধরো সুগার হচ্ছে, তুমি যদি বলি 10,000 গুণ ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ। ক্যান্সার তো তুমি এখানে পানটান কিছু গুজে রেখেছিলে, এখানটা ঘা হলো সেই অ্যারিকা বিটল নাট সুপুর থেকে, তার যে রসটার থেকে হলো, এই অ্যারিক অ্যাসিডের জন্য খেয়ে গেছিলাম, এখানটা কেটে ফেললাম, রেডিওথেরাপি দিলাম, এখান থেকে হাড্ডি নিয়ে লাগিয়ে দিলাম, সব হয়ে গেল, তুমি সেরে গেলে। ডায়াবেটিস তো মাথার থেকে পা সেই চাটচাটে গুড়ের মতো সেই এটা রক্তটা চলছে, যেটা ভেদ করে নিউট্রিয়েন্টসগুলো কোষের মধ্যে যেতে পারছে না। তো তোমার এখান থেকে এখানে প্রত্যেকটা অর্গানে তাই রয়েছে, এবং সেগুলো অলরেডি ড্যামেজ কিছুটা হয়েছে ডায়াবেটিস থাকলেই। তো একটা বিষাক্ত সাপ তোমার শরীরে ঢুকে পড়েছে, তাকে তুমি ওই বিন বাজিয়ে দুধ কলা দিয়ে মাথাটা নামিয়ে রেখেছো, কোনো সুযোগ পেলেই সে কিন্তু 180 হয়ে যাওয়া মানে কিন্তু সে ছবল মারছে, যেইটা সাইলেন্ট, ইনভিজিবল, ইনট্যাঞ্জিবল, দেখাও যাচ্ছে না, আওয়াজও শোনা যাচ্ছে না, আর সে বিষটাও বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে ভিতরটা খেয়ে ফেলছে। তুমি হয়তো একদিন চলে যাচ্ছ, যখন বুঝলে রে আমার মতো কে শুয়ে আছে রে, দেখতে সব আমার আত্মীয়রা কাঁদছে কি, তাহলে আমি কোথায়, এত আরামসে হয়তো তুমি চলে গেলে,
হয়তো এত মানে আমি বলি ডাই অ্যাট ইজ উইথ ডায়াবেটিস, সেটা যদি হতে পারতো, তা হয় না। মানে আমি বলি মানে ডাই কিপিং দ্য কমপ্লিকেশনস অ্যাট বে উইথ ইজ ফ্রম ডায়াবেটিস। যখন তুমি বুঝবে কমপ্লিকেশন কি হয়, তখন ইউ ট্রাই টু কিপ ইট অ্যাট বে so that you can die at ease, because everyone has to die. তো এটা you choose your death. একটা এই রোগটা থাকলে you can really choose your death, you craft your death in such a way that you are, when you are going, when you're choosing to go, you are happy, you are contented. যে আমার কিছু প্রবলেম নেই, এবার আমি জট, you have to live, you have to make space. We all have to live. তো সেখানে আমার একটু ডায়াবেটিস, আমি দুটো ওষুধ খাই, it doesn't make sense. ওখানে যদি ভগবানও দিয়ে থাকে, সেই ভগবানকে বলছি আপনি সাথে ওনাকে গ্লুকোমিটারটা দেননি কেন, যে মেয়েটা সুগারটা দেখছে না কেন? এই মনিটরিংটা করতে হবে। মনিটরিংটা করে কততে রাখতে হবে। আমার ফাস্টিং 100, আমার পিপি 140, তোমার অল্প বয়স এই, এবার তুই আমার মতো বুড়ো, তাহলে তোমার 110 হলো, 160-80 হলো, এইটা বয়স, তার কমপ্লিকেশন কি কি আছে, এইভাবে আমরা এরভাবে হাঁটাটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা খাওয়ার পর 10 মিনিট হাঁটো, তাতেই হবে। প্রত্যেকটা খেয়েই তুমি মাসেলগুলোতে তোমার গ্লুকোজটা ঢুকিয়ে দাও। আমাদের ওই বললাম এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন উইথ হুইচ ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তো আমার এই এডুকেটার্সরাই সব রোজকার জীবনে নিয়মানুবর্তিতা থাকবে এবং একটু ভেবেচিন্তে খাবো, যাতে আমি আর ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, এটাও ভুলবে না। বিভিন্ন রকম আমরা ওই স্পাইস বলতে ধরো মশলা, আমাদের এখানে একটু জোয়ান রান্নায় দিলে, একটু ধরো দারচিনি দিলে, তার যে গন্ধ, প্রত্যেকটা রান্না তুমি 7 দিনে একটু স্টার অ্যানিস, একটু জাইফল যে একটু ভিজে এক এক দিন এক এক রকম করো, তোমার বাচ্চা দেখবে এখন গপাগপ খাচ্ছে, যেগুলো আগে কোনোদিন খেত না। এবং গপাগপ কিন্তু বলবো না, তুমি বলছো বেশি খাওয়া, প্রত্যেকটাই অল্প অল্প খাবে। প্রোটিনটা তাতে ধরো প্রত্যেকটা খাবারে প্রায় 30-25 মতো গ্রাম প্রোটিন থাকবে, তিনটে মিলে প্রায় ধরো 75 গ্রাম প্রোটিন। একটা 70, আমার ধরো 70, আমি বলবো আমার 1.5 গ্রাম প্রোটিন লাগবে, তার মানে আমার 105 গ্রাম প্রোটিন লাগবে। তাহলে আমি যদি 3টে মিল 2টো স্ন্যাক খাই, তাহলে 30-30-90, আর 2টো স্ন্যাকে ধরো ওই 7-8-10 করে প্রোটিনটা নেব। সেটা ছোলাই নিই কিংবা ছানা নিই কিংবা ছানার জল, মানে ওইখান থেকে যদি যে প্রোটিনের কথা বলছি, তোফু নাও, সয়াবিন নাও, ডিম নাও, ডিমটা পুরোটা খেও, হোল এগ, পারলে হোল এগ। সাদার থেকেও বোধহয় বেশি প্রোটিন হলুদটাতে। আর ওই তাদের অনেক কিছু আছে, কোলিন টোলি, একদম। সে তো প্রথমে সেই অ্যানসেল কিস একটা 7 সি স্টাডি না 7 কান্ট্রি স্টাডি করেছিল, ঠিক দেশের যেই দেশে সেই কটা দেশ বেঁচেছিল, সেই স্টাডিগুলো যেখানে নাকি একটু চর্বি বেকান খেতে হয়। তো মানে শোরের চর্বির যে লাগানো, শোর মানেই তো চর্বি এবং মাংস, তার একটা প্রপোর্শন আছে, কতটা কোন দিকে কোন জায়গাটা কাটলে কি পাবে। তো সেইগুলো ওরা বেকান ফ্রাই করে তার মধ্যে আবার সেটা জিনিসগুলো খুব নিয়েছি, তাদের কত কেউ মারা যাচ্ছে, কারোর হার্ট অ্যাটাক করছে। তো ওটা একদম একটা, ওটাকে পুরো মানে একদম পুরোদস্তুর সেটাকে ভুল প্রমাণ করা হয়েছে। এবং ওনার ওই মতলবটা ছিল যে এটাকে প্রমাণ করবেন, তখন ওই যুদ্ধের পট্টরে উনি করে গেলেন কি, উনি ওই মানে কোক আর কর্নফ্লেক্স ঢুকিয়ে দিয়ে গেলেন। উনি বলেন যে না, ফ্যাট খেও না, কার্বোহাইড্রেট খাও। আমরা এখন বলছি যে প্লিজ দয়া করে কার্বোহাইড্রেটটা বন্ধ করো, কারণ ওখানে ইনসুলিনের গন্ডগোল হচ্ছে। ফ্যাট তুমি বেশি না হলো, তোমার যে টোটাল খাবারের ক্যালোরি যদি তোমার 2000 হয়, তাহলে তোমার ওখানে 25-30% তুমি ফ্যাট থেকে আনো। এবং এই ফ্যাটগুলোর পরিমাণ মানে স্যাচুরেটেড ফ্যাট, যেটা ধরো সরষের তেল অমুক তমুক খাচ্ছি, কবার সেটা তেলটা কবার বাড়িতে রান্না হচ্ছে, রেখে দিয়েছো, এই কড়া থেকে আবার তুলে রাখলে, এইটা তুই 2-3 বার করলে স্যাচুরেটেড ফ্যাটটা ট্রান্সফ্যাট হয়ে যায়, অ্যাবজর্পশন করতে আমাদের কাজে লাগে। তো সেরকম এই যদি পাম্পকিন সিডস আমি বেশি খাই, আর তার সাথে একটা আয়রন কিছু খাচ্ছি রিচ, বলো ডুমুর খাচ্ছি, বেগুন খাচ্ছি, যেগুলোতে কাঁচকলা খাচ্ছি, ওটা হয়তো অ্যাবজর্ব করতে আটকে দেবে। তো এটা ভিজিয়ে রাখবো একটু আগের দিন, তাতে এই জলের মধ্যে ওটা একটু সোক করে, এই সিডসগুলো। তো প্রত্যেকটাই ওই যে যা শুনছি সেটাই খাচ্ছি তা না, তার মধ্যে দিয়ে কি অসুবিধা। ডাল তুমি বলে না, ছোলা খাওয়া খুব ভালো, ছোলার মধ্যে এগুলো আছে, ফাইটিক অ্যাসিড রয়েছে, যেগুলো অ্যান্টি নিউট্রিয়েন্ট। মানে ছোলার সাথে তুমি যদি ধরো টমেটো, অন্য জিনিস তুমি রেখেছো, ভালো ভেজিটেবলসগুলো, সেগুলো অ্যাবজর্ব করার লেবুটেবু, সেগুলো অ্যাবজর্ব করতে গেলে তুমি ছানা টানা দিয়েছো, তুমি সেখানে অন্য কোনো ডিম টিমও দিয়ে থাকো, যে একটা সালাড বানিয়েছো ভালো ফেটা চিজ টিজ দিয়ে। ছোলাটায় কী হবে, ছোলা যদি জার্মিনেটিং ছোলা হয়, মানে স্প্রাউটস, তার কিন্তু ওই স্প্রাউটসের ধরো 1.5 ইঞ্চ লম্বা স্প্রাউট হলে ওর যে প্রপার্টিটা, ওটাই অ্যান্টি নিউট্রিয়েন্ট কাজগুলো কাটিয়ে দেবে। তার একটা অদ্ভুত ভালো প্রোটিন, এবং প্রায় 2.5-3 গুণ তার মধ্যে প্রোটিনও আছে, যেটা তোমার মাসল বিল্ডিং এ লাগবে। তো একেবারে একদম খাবে, আর তোমার কোনো মাল্টিগ্রেন লাগবে না। ওই মানে বেসিক্যালি ওই মানে আমরা বলি যে হাস্কটা এবং ওই জার্মটা, এইটা যেন লেয়ার থাকে। এন্ডোস্পার্মটা শুধু খাই আমরা। তুমি একটা সিডের যদি ভাগ করো, ওই উপরে রেক্টোটার্ম মানে আমরা যেটা হাস্ক বলি, ওই লেয়ারটার দরকার, সেখানে অনেকগুলো মিনারেলস থাকে, তো সেইগুলো আমাদের যাওয়া দরকার। এবং তাতে ফাইবারটাও থাকছে। তুমি যদি খেয়াল করে দেখো, এই যে পারবোনাটা বললে, আস্তে আস্তে 7 দিন পর দেখলে তুমি ময়দা খাচ্ছ না। ধরো ফর এক্সাম্পল বলছি, যাদের গ্লুটেন অ্যালার্জি আছে,
তারা তো এমন একটা জায়গায় নিয়ে গেছে, তারা তো রুটি লুচি এগুলো খায় না, কারণ খেলে তাদের অসুবিধা হয়, পেটে নানা রকম তাদের ইরিটেবল বাউলস, মানে তাদের অনেক রকম ফাংশনাল প্রবলেম হয়, পেটে খুব কষ্ট হয়, পেট ফুলে যায়, ব্যথা হয়, বমি টমিও হয়। তো তারা তো না খেয়ে আছে দিব্যি। তা আইডিয়াল তুমি যেটা বললে, ময়দাটা অ্যাভয়েড করতে পারে সবচেয়ে ভালো। টাইম বোম আমি পুষে রেখেছি, কখন ফাটবে জানি না। মানে ডায়াবেটিস হয়েছে টাইম বোমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ন্যাচারালি। এবং হ্যাঁ, মানে এরকম টাইম বোমা যার আগে পিছে সবই আমরা জানি, কিন্তু বসে আছি কখন ফাটবে বলে। এটাই অদ্ভুত, মানে একটা স্ট্রেসফুল কন্ডিশন আমাদের দেশের জন্য। মানে এখন বোধহয় মানে কিরম ভাবে হিসেবটা করেন, মানে 10 জনের মধ্যে কজনকে আপনি ডায়াবেটিক পাবেন? এমনি আমাদের একটা ICMR ইন্ডাব স্টাডি বলে একটা কিছু স্টেট থেকে, 31টা স্টেট থেকে কাজ হয়েছে। তাতে বলা হচ্ছে যে প্রায় 11 থেকে 12-র মধ্যে। তো একটা নতুন পেপার পড়ছিলাম, যেটা যদি আমরা HB1C-তে যেটা আমরা বলি না, গড়টা যেটা আপনাকে দেখালাম, যে ওই মেয়েটি প্রত্যেক 3 মাস অন্তর করতে হয়, তাই 3 মাস অন্তর, যদি রক্তটা 3 মাসের তার আয়ুটা বলে। আর যার থ্যালাসেমিয়া আছে তার রক্তটা ভেঙে গেল, যার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এই ব্লাডের যাদের প্রবলেম, গ্লোবিনের যাদের প্রবলেম আছে, তাদের আলাদা লাইফ স্প্যানটা RBCটার কম, রক্ত সেই লাল রক্ত কণিকাটার কম বলে সেটা 3 মাস আর থাকে না, তখন 2 মাসে চেঞ্জ হতে থাকে। তারপর যেগুলো খারাপ কেস, এই যে যার HB1C 11.5, যার কিডনিটা খারাপ হয়ে গেছে, ওই মেয়েটার তো কিডনিটাও ধরে গেল, তার রেটিনা খারাপ, দেখলাম না যে, তাহলে সেখানে তাদের HB1C আস্তে আস্তে যখন কিডনি ফেলিয়ার হবে, তখন তাদের ডায়ালিসিস হবে, তখন আবার HB1C দিয়ে আমরা মাপবো না, তখন গ্লাইকেটেড অ্যালবুমিন কিংবা থ্যালাসেমিয়া হলে ফ্র্যাক্টোসামাইন, এগুলো দিয়ে আমরা মাপি। তো এগুলো তো ওরভাবে কস্টলি খুব, আর জিএটা এখানে হয়ই না প্রায়। তো এই ধরনের সব টেস্ট আছে না। যেটা বলার, আপনার কথাটা যেটা নিয়ে শুরু করলাম, যে HB1C প্লাস যদি ফাস্টিং ব্লাড সুগার দুখানা যদি প্যারামিটার ধরি, তাহলে বোধহয় আমাদের ভারতবর্ষে মানে 1 in 2, এই পূজা বলে একটি মেয়ের পেপার পড়ছি, মানে একটু আগে পড়ছিলাম কয়েকদিন আগে, তো খুব সুন্দর পেপারটা করেছে, এটা ক্যালকুলেশন, এটা স্ট্যাটিস্টিক্সের পেপার, এটার মানে 1 out of 8 নয়। আর আমরা নিজেদের যা প্রতি 10 জনের মধ্যে মোটামুটি 4-5 জনের হয়তো এখন বেরোবে, মানে এই আকারটা যা দাঁড়াচ্ছে। আমি বলছি কিন্তু প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস। তো ডায়াবেটিসের আগে একটা সংজ্ঞায় বলে যে যখন 100 ক্রস করে গেছে ফাস্টিং, কিন্তু 126-এর মধ্যে আছে, 126 ক্রস করে গেলে আবার সেটা ডায়াবেটিসের গ্রুপে পড়বে। আর একটা 75 গ্রাম গ্লুকোজ খেলাম, মানে একটা টেবিল স্পুন যদি আমি ওরকম 5টা সুগার মাথা কাটা নিই, গ্লুকোন ডি বলুন ওরকম, সেটা খেয়ে নেওয়ার পর তারপর খাওয়ার শুরু থেকে যদি আমি 2 ঘন্টার মাথায় টেস্ট করি, তাহলে যদি পিপি, তাহলে যদি 140-এর উপর পাই, তাহলে সেটা কিন্তু পিপি ব্লাড সুগারটা তার বেশি বলবো, এবং প্রি ডায়াবেটিসের মতো বেশি, যদি না সেটা 200 ক্রস করে গিয়ে, যদি 200 ক্রস করে গেলে তাহলে প্রপার ডায়াবেটিস। আর 140 থেকে ধরুন 199, 200-র আগে অবধি প্রি ডায়াবেটিস। তো এই সংজ্ঞাগুলো জানা দরকার। সেরকম HB1C-ও 5.7 থেকে 6.4-এর মধ্যে থাকলে সেটা প্রি ডায়াবেটিস, 6.5 ক্রস করলে ইকুয়াল সেটা হলো ডায়াবেটিস। তো এই যদি A1C আর ফাস্টিং সুগার নিয়ে আমরা, তাহলে দেখা যাবে প্রায় 212 মিলিয়ন পপুলেশন ইন্ডিয়া থেকে তারা পৃথিবীতে বিরাজ করছে ডায়াবেটিস নিয়ে। আর সব পুরো পৃথিবীটাকে যদি আমরা ধরি যে কতটা তার প্রেভ্যালেন্স, সেটা হচ্ছে 838 মিলিয়ন। তো দেখা যাচ্ছে যে মোর দ্যান 1 out of 4 people affected with diabetes in the world happens to come from Indian diaspora. তো এইটা ইন্ডিয়ার পার্সপেক্টিভে যদি তাহলে ধরি, ধরুন আমাদের খাওয়া দাওয়া, জিওগ্রাফিক্যাল কন্ডিশন, আমাদের চেহারা, আমাদের অ্যাক্টিভিটিস, হ্যাঁ, তাহলে কি ইন্ডিয়ানরাই বেশি প্রোন টু ডায়াবেটিস? এটা কি কোনোভাবে রিভিলড হয়েছে? আনফর্চুনেটলি আমরা আমাদের জেনেটিক প্রিপন্ডারেন্স, আমরা জেনেটিক পলিমরফিজম দেখি, যে আমরা এটা তুমি জানবে বোধহয়, খুব পলিজেনিক একটা ইনহেরিটেন্স, অনেক রকম জিন কাজ করে, তার মধ্যে TCFL বলে একটা আছে, KCN আছে, সব বিভিন্ন রকম জায়গায় কাজ করে। তাদের যদি মিউটেশন হয়, তাদের যদি কোনো চেঞ্জ হয়, সেইগুলো থেকে তাদের চান্স ডায়াবেটিসে বেশি হলো, সেই পেশেন্ট বা সেই লোকগুলো ডায়াবেটিস হওয়ার চান্স বেশি। তো সেখানে টাইপ 2 ডায়াবেটিস, আমি বলছিলাম ওই কেসেন যেটা হলো নিওনেটাল, বাচ্চা হয়েছে 6 মাসের মধ্যে তাদের ডায়াবেটিস ধরা পড়ছে, রুগ্ন, জ্ঞান করছে, খাচ্ছে না, পেচ্ছাপের করে রেখেছে, পিঁপড়ে টিপড়ে এসছে, দেখা গেল যে তার ডায়াবেটিস আছে, তো এই জিনের জন্য। এবং সেটাতে ইনসুলিন লাগছে না, তাদের ওই সার রিসেপ্টর, যেটা আমরা বলি সালফেনিলিউর রিসেপ্টর, সেই সালফেনিলিউর ওষুধও পাওয়া যায়, সেটা খেলেই তার ভালো হয়ে গেল, ইত্যাদি। তো এইগুলো জানার ব্যাপার আছে, মানে ডায়াবেটিসটা বিরাট এখন একটা মানে সাবজেক্ট। হ্যাঁ, এবার আপনি বলছিলেন টাইপ 1, টাইপ 2, টাইপ 3, বিভিন্ন রকম টাইপস আছে। তো আমরা ওই যে একটু আগে তোমায় বলছিলাম যে নিওনেটাল, জন্মের পর থেকেই,
জন্মের আগেই চলে যাই মায়ের পেটে গর্ভাবস্থায়, জেস্টেশনাল ডায়াবেটিস। হ্যাঁ মানে মানে মায়ের হয়, মা প্রেগনেন্ট হয়ে গেল, মার প্রেগনেন্সির সময় বাচ্চাটা পেটে বড় হচ্ছে, তার প্ল্যাসেন্টা আছে, প্ল্যাসেন্টার থেকে হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন বলে একটা এইচপিএল বলে একটা হরমোন বেরোয়, সেটা ওই ইনসুলিন এর কাজ করতে দেয় না। এবং সেটা ইনসুলিন কী করে, ইনসুলিন গিয়ে গ্লুকোজটাকে রক্ত থেকে ধরে নিয়ে এসে যেই জায়গাগুলো তাদের বাসা, তা এখানে লিভারে রাখলো, মাসেলগুলো রাখলো, সেখানে গ্লাইকোজেন তৈরি হলো, সেই গ্লাইকোজেন পরবর্তীকালে ভেঙে আমরা আবার এনার্জি পাবো। তো গ্লুকোজের মেন কাজ হচ্ছে এনার্জি দেবে। তার এনার্জি দেবে কখন, যখন আমি খাচ্ছি না। যখন খাচ্ছি তখন তাৎক্ষণিক একটা এনার্জি থার্মোজেনিক এফেক্ট ফুড থেকে এলো, একটা টেম্পারেচার ভাঙলাম, একটা এনার্জি পেলাম, সেখান থেকে সেলগুলোর মধ্যে যেগুলো ছিল খাবারগুলো গিয়ে স্টোর করে খাওয়ার পরে। তারপরে যখন আমি খাচ্ছি না তখন ওগুলো ভেঙে আমরা ওই এটিপি, প্রত্যেকটা সেলই বাঁচার জন্য এটিপি তৈরি করে, সেটা গ্লুকোজ থেকে আসে, ওটা টিসে সাইকেল দিয়ে। আর যেটা এক্সট্রা গ্লাইকোজেন হয়ে গেল, গ্লাইকোজেন তো একটা সার্টেন পরিমাণের পর, ধরুন 500 গ্রামের পর লিভারের মাসেল জায়গা নেই, তাহলে কিন্তু আমরা খেয়েই যাচ্ছি, আমাদের মানে সকাল থেকে রাত পর্যন্ত চিনি খেয়েই যাচ্ছি, চিনি জাতীয় মানে কার্বোহাইড্রেটটা দুটো, একটা হচ্ছে সুগার হতে পারে একদম পরিষ্কার চিনি, আরেকটা হচ্ছে স্টার্চ মানে ভাতটা ইত্যাদি এই জাতীয় জিনিসগুলো। তো আর আমরা এই দুটো ভাগেই থাকলে ভালো, আরও কিছু জিনিস হয়। তো আমরা বেসিক্যালি সিরিয়ালটাকে ধরি যেগুলো, আর আরেকটা আমি বলি ফাইবার জাতীয় স্টার্চ, সেটা একটা কার্বোহাইড্রেট, কিন্তু সেখানে ওই স্টার্চ মাইনাস কত গ্রাম ফাইবার আছে, তাহলে সেটা কমে গেল, ধরো ডাল খাচ্ছি, তো ডালেরতে ফাইবার আছে, আটা আর ভাতের যে তফাৎটা, ধরো কি তফাৎ আটা আর ভাতের, তো ধরো 100 গ্রাম ভাত, তার ফাইবার ধরো 1 নয়, 1 গ্রামও নয়, কিন্তু রুটিতে সেটা দেখবে প্রায় 12 গ্রাম 13 গ্রাম ফাইবার এসে গেল। তো এবার কার্বোহাইড্রেট দেখো দুটোতেই প্রায় 70-এর কাছাকাছি আছে, ভাত এবং রুটিতে, ভাতে আর একটু বেশি হয়তো, কিন্তু -15 হয়ে যাবে যেহেতু এটা ফাইবার, তাহলে এটা ওই 55 গোছের হয়ে গেল, তাহলে টোটাল কার্বোহাইড্রেট লোডটা, তাহলে রুটিটা এইভাবে সেভ। আর গ্লাইসেমিক ইন্ডেক্স বলে আমরা একটা জিনিস বলি, যে যাই খাচ্ছি তৎক্ষণাৎ কতটা সুগার উঠছে, এবং তার পিছন ভুলে যাও না ইনসুলিনটাও কিন্তু উঠছে সেই সুগারটাকে নামাবে বলে। তা তুমি যে এই যে সব সময় একটা ধারণা যে খুব মিষ্টি জাতীয় কিছু খেলাম তাহলে প্রচুর গ্লাইসেমিক ইন্ডেক্স উঠে গেল, পিছনে ইনসুলিনটাও গেল, এইভাবে বারবার সারাদিন ধরে আমি সুগার জাতীয় জিনিস খাচ্ছি, প্রচুর ইনসুলিনের ক্ষরণ হচ্ছে, আর সে কারণে ধরো তোমার বাড়িতে ফোন হ্যালো ম্যাডাম এটা দেবো ওটা দেবো, বারবার ফোন আসে, এটা ডেলিভারি দেবো, এটা আছে সেটা আছে, তুমি তারপরে আর ফোনটা নিতেই চাও না। তো এই যে ব্যাপারটা একটা সময় তুমি আর মানে তাকে অ্যাকসেপ্ট করছে না, তো সেই সুগারটা বাড়ছে, ইনসুলিনটা যাচ্ছে, সুগার বাড়ছে, ইনসুলিন যাচ্ছে, একটা সময় আর ইনসুলিন গিয়ে সেগুলো নামানোর আর নামিয়ে যেখানে ঢোকাবে তারা সেখানে বাধা দিয়ে দিচ্ছে, যে এখন আমিও টায়ার্ড। প্লাস কী হচ্ছে, যে এই চর্বি যে হচ্ছে, এই প্রত্যেকটা কোষের উপর একটা চর্বির লেয়ার চলে আসছে, তারা ওই চাবিটা দিয়ে খুলতে পারছে। ইনসুলিন হচ্ছে বেসিক্যালি চাবির কাজ করে, এসে চাবিটা খুলে যে গ্লুকোজটা টাক করে ঢুকিয়ে দেয় ভিতরে, আবার লকটা বন্ধ করে। এই যে লকটা যেই মাসেলে কিংবা লিভারে কিংবা ফ্যাটে, সেগুলোর উপর একটা বিকৃতি হচ্ছে এখন। এবং তুমি বললে যে ইন্ডিয়াতে আমাদের দেশের জেনেটিক প্রিপারেন্স বেশি, প্লাস হঠাৎ করে আমাদের দেশটা খুব ভয়ানকভাবে অত্যন্ত তাড়াতাড়ি খুব কৃত্রিম একটা পরিবর্তন হলো। এই যে এই গ্লোবালাইজেশনটা আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায়। পাশাপাশি তুমি যে দেশেই যাও, তুমি বাংলাদেশেই যাও না, তুমি বাংলাদেশে কিন্তু এতটা ওই মানে পিৎজা পাস্তা খাওয়ার ইয়ে নেই, ওদেরও ময়দা খায়, ময়দার মোটা সেই বেকিং ওদের হয় টয়, সেগুলো আলাদা জিনিস, নিমকি টিমকি খাচ্ছে, সিঙ্গারা খাচ্ছে, কিন্তু একদম রিফাইন্ড কার্বোহাইড্রেটের এই খাওয়া দাওয়াগুলো যেগুলো ধরো ইটালিতে হচ্ছে, সেই খাবারটা কিন্তু ওখানে এখনও সেরকম প্রচলন হয়নি। যেটা ইন্ডিয়াতে তুমি প্রত্যেকটা মানে এক পা হাঁটেই দেখবে এক একটা স্ন্যাক বারে এই ধরনের খাবার। একটা ক্যাফেগুলো হয়েছে, সেখানে ওই প্রসেসড মেশিন থেকে আসছে, সেগুলো মেনলি ধরো আনফিল্টার্ড, ফিল্টারের আবার প্রবলেম আছে, ফিল্টার কফিগুলো তাদের একটা ক্যাফেনল কফেলগুলো এগুলো আছে, এগুলো আবার কোলেস্ট্রল বাড়িয়ে দেয়। কিন্তু এমনিতে কফি যদি তুমি 3-4 কাপ খাও, 3টা অ্যাটলিস্ট মিনিমাম, তোমার সেটা ভালো হবে। মানে ব্ল্যাক কফি, হ্যাঁ ন্যাচারাল, মানে দুধ আর চিনি দিলে তো চা কফির কোনো গুণটা আমি মনে করি থাকলোই না। এবং অনেকে বলে নর্মাল কফি খাবো, অ্যাকচুয়ালি মানে কফি তো যেই দুধ দিলে আর যেটা দুধ ছাড়া, তার তো ওই যে মজাটা, তিতকুটে যে মজাটা, সেই গন্ধটা, দুধ দিলেও গন্ধটা কমে যায়। প্লাস দুধের কেজিন প্রোটিনটা তুমি ওখানের সেই ক্যাফিনটামের সাথে বাইন্ডিং হয়, একটা অ্যাডাল্টারেটেড হয়। ধরো চা খাচ্ছ, চায়ের সাথে সুন্দর একটা চা খেলে, চায়ে ফ্ল্যাভেনলস আছে, তুমি দুধ গেল, দুধের কেজিনটা তুমি আমাদের মেটা কেয়ার সার্ভিসেস গিয়ে যদি তুমি দেখো ইউটিউবে মানে ফেসবুকে,
আমাদের আছে, সেখানে তুমি এই ধরনের ছোট ছোট বিবৃতি পাবে সায়েন্স নিয়ে বলা, যে ফ্ল্যাভেনলও কাজ করছে না, কেজিনের দুধের কিছু চা খাই মানে শুধু চা রইলো আর জল রইলো, তাহলে ইটস ফাইন। অ্যাবসলিউটলি। কিন্তু যে দুধটার মধ্যে ইটসেলফ সুগার আছে, দুধটা ওটা তো ল্যাকটোজ, ঠিক আছে, ওই সুগারটা অতটা নয়, কিন্তু কেজিন যে প্রোটিনটা সেটা হেলিক্যাল বাইন্ডিং করে দেবে এই ফ্ল্যাভেনলসগুলো। তুমি খাচ্ছ তো একটা অ্যান্টিঅক্সিডেন্ট রোলের, চায়ের তো একটা বড় প্রপার্টি আছে। চা ধরো একটা গ্রিন টি খাচ্ছ, খাবার দাবার পিছিয়ে খাবার দাবার হয়েছে, আমি জানি যে ওটা আমাকে রোগা করলেও করতে পারে বা আমাকে ফিট রাখলেও রাখতে পারে, তাই তো? ব্ল্যাক টি, গ্রিন টি, আমাদের উলং, মাচা, বিভিন্ন রকম হোয়াইট টি, তো যে কোনো চাই প্রচুর মানে গুণাবলী আছে, দিলে সেই গুণটা কোথাও একটা নষ্ট হয়ে যায়। মানে কেজিনটা এসে একটা প্রোটিন, কেজিন তো সেটা এসে একটা কোটিং করে ফেললো, তো সেই কোটিংটা তুমি দেবে কেন? মঞ্চ তুমি বলো অন্য কোটিং করো। তুমি একটা বড় কার্বোহাইড্রেট মিল খেতে যাচ্ছ, কার্বোহাইড্রেট বিরিয়ানির দাওয়াত পেয়েছো, তুমি যাওয়ার আগে টুক করে একটু অ্যাপেল সিডার ভিনেগার একটুখানি তোমার কীভাবে তুমি খেতে চাও একটু জলে মিশিয়ে খেয়ে নিলে, আর কিছু দিতে হবে না, ওইটা খেয়ে তুমি চলে গেলে, দেখা যাবে যে তোমার এই গ্লাইসেমিক ওই যে বলছিলাম পিকটা হচ্ছে, সেই পিকটা তোমার এই আধ ঘন্টা আগে অ্যাপেল সিডার ভিনেগারটা খেলে সেখানে একটা ড্রেসিং করে দিল, একটা কোট করে দিয়েছে, আস্তরণ করে দিল, সেটা ওই রকম বাড়বে না, বাড়বে এরকম। তো এইগুলো মানে ঘুম থেকে উঠে আমরা বিষ খাওয়ার আগে একটু অমৃত পান করে নেওয়া ওরকম ব্যাপার। মানে এটা না, এটা অনেকে যে এখন তো শুনবে অ্যাপেল সিডার ভিনেগার সবাই খাচ্ছে প্রচন্ড। আমি তো দোকানে যাই ওখানে, তখন দেখি বয়স্ক মানুষেরা, আমি বললাম কেউ আপনাকে খেতে রেকমেন্ড করেছেন? বলছে না, মেয়ে বললো বাবা খাও, শুনেছি যে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখে। না, এটা জানতে হবে যে অ্যাপেল সিডার ভিনেগার কি কোনোভাবে সুগারটা কমিয়ে দেয় মানে ওষুধের মতো করে, নাকি এই যেটা বলছিলাম যে সুগারের স্পাইকগুলো হতে দেয় না, স্পাইকগুলো যখন হচ্ছে সুনামির ঢেউয়ের মতো ধাক্কা মারছে, পাঁচিলগুলো ভেঙে যাচ্ছে, একটা বড় ধাক্কা এসে পড়লো। তারপরে আমরা বলি যে হঠাৎ প্রচুর এরকম ধরনের কেসে একটা বড় খাবার দাবার নিমন্ত্রণ থেকে ফিরে এলো, রাত্রেবেলা ঘুম থেকে আর উঠলো না সকালে, এতে প্রচুর পোস্টপ্যান্ডিয়াল হাইপারগ্লাইসিমিয়া, ইমিডিয়েটলি 300 হয়ে গেল, তার সাথে সাথে ট্রাইগ্লিসারাইড বেরোয়, এগুলো সব ইন্টারকানেক্টেড, এটা লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভিটি হয়। রাত্রেবেলা যদি খাচ্ছ সেখানে আমাদের একেটি ফসফোরাইজেশন হওয়ার কথা, ইনসুলিনের ক্ষরণটাই কমে যায়, ইনসুলিন ঘুমিয়ে পড়ে সন্ধ্যে 7-8টার পরে, মানে সিস্টেমে একটা ক্রোনো নিউট্রিশন, মানে আমাদের এই পুরোটাই হচ্ছে ক্রোনোট্রপিক ম্যাল অ্যালাইনমেন্ট, মিস অ্যালাইনমেন্ট। তো আমরা কী করতাম, আমাদের তো গুহায় থাকতাম, আমরা যতক্ষণ রোদ আছে আমরা শিকার টিকার করলাম, খাওয়া দাওয়া করলাম, ভয়েও থাকতাম কি আমাকে শিকার করবে এসে, তো দৌড়তাম, এক্সারসাইজ হতো, কিছু খাবার দাবার নিয়ে গিয়ে গুহাতে ঢুকে গেলাম রাত্রে, আর বেরোতাম না, পোকামাকড় কেটে দেবে সব, মানে ইত্যাদি। তো এই অন্ধকারে আমাদের সিস্টেমটা ঘুমোবে, আবার তখন মেলাটোনিনের কাজ হবে, মেলাটোনিন মানে একটা শরীরটা ঠিক রাখবে, রাতে গ্রোথ হরমোন আসবে, শরীরটা মজবুত করবে, মানে আমি হেলথি হব, আমার কর্টিসল টেবিলগুলো তখন কমে আসবে। ঠিক উল্টো, সকালে যখন কর্টিসল, সকালের আলো দেখলাম ভালো লাগছে তখন, কিন্তু তখন আমার ওগুলো গ্রোথ হরমোন আর একটু কর্টিসল এলো, স্ট্রেস, কাজের জন্য স্ট্রেস, বেরোবো আমি খাবার আনতে, এই বিভিন্ন রকম হরমোনের যে টাইম অনুযায়ী খেলা সারা দিন রাত ধরে, সেইটাকে আমরা একেবারে ঘেঁটে দিয়েছি। আমি এখন কোন এক হরিদাস পাল, ওখানে গেছি, মানে রাত্রে 5 একটা সেক্টর 5-এ চলে গেলাম, একটা অন্ধকার ঘরে ঢুকে পড়লাম, এখন আমি কোনো একটা বিদেশি ব্যাংকের সাথে কাজ করছি, আমার নাম হয়ে গেল হ্যারি পল। তো এই হরিদাস পাল থেকে হ্যারি পল, মা জানেও না কী হচ্ছে, অনেকগুলো টাকা পায়, বেরিয়ে সকালবেলা কোথাও একটা কাফেতে ঢুকলো, সেখানে একটা মোটা কোটিংওয়ালা ক্রিমের পেস্ট্রি খেলো, ওই চিনি দিয়ে কফি খেলো, বাড়ি চলে এলো। প্রথম যেটা হলো, ঘুম ভেঙে একটা হিউজ সুগার সার্জ হলো, পিছনে ইনসুলিনটা গেল, এভাবে কতবার এই ইনসুলিনটাকে খাটাবো। আমাদের যেখানে নিয়মটাই ছিল, মানে এখন প্ল্যানিংটাই হয়েছিল যে যখন যেমন মাঝে মাঝে খাবো তখন সেগুলো আমরা ইনসুলিন বেরোবে সাথে সাথে। আর দেখা যায় যে সময়গুলো কথা বলছি সেগুলো তো অনেক বছর আগের কথা বলছি, 10 বছর, 1800 সালে, মানে সিপার মিউটিনের আগেই, তখনও যেই সব খাবার, তখনও দেখা যাচ্ছে যে আমরা সারাদিনে হয়তো 10-20 গ্রামের বেশি ওই চিনি জাতীয় জিনিস খাই না। এখন বলা হচ্ছে প্রায় 150 গ্রাম আমরা সুগারের মতো জিনিস খাই সারাদিনে। তো সেই তো মানুষের মতোই আমি সকাল দেখতেই আছি, আর হরমোন টরমোন আমার তো তাই বেরোনোর কথা, তাহলে সিস্টেমটা কেরম একটা গন্ডগোল হয়ে যাচ্ছে না? তো ন্যাচারালি এগুলোর ম্যানিফেস্টেশন তো কেবল রোগ আর অসুখেই হবে, আর তো কোনো মানে আমি বলছি যে এটা আরো বললেন যে যেমন ইটালির খাবার, ইটালির ওয়েদার আমাদের ওয়েদারের সঙ্গে আকাশ আর জমি তফাৎ। হ্যাঁ, ওরা যদি পাস্তা পিৎজা খায়, আমরা কি সেটা এই ওয়েদারে, এই টপিক্যাল ওয়েদারে কি আমাদের খাওয়াটা উচিত? তাই তো, মানে এই যে তুমি বলছো যে এনভায়রনমেন্টাল এপিজেনেটিক, আমার জিনের সাথে আমার একটা এপিজেনেটিক এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, সেভাবে আমার খাবার দাবার তৈরি হয়েছে, আমার লাইফস্টাইল তৈরি হওয়া উচিত, রাইট? এবং আমাদের যে আগে মানে আগে ছিল সবাই মিলে আমরা বাপ ঠাকুর দাদা, তারা ভালো জিনিসগুলো যেগুলো খেতেন, তারা রান্না করতেন তাদের ঘরের, ওই এখন তো আমাদের নিজেরা আছি, রান্না করার লোক নেই, মা বাবা বেরিয়ে গেল সকালবেলা অফিসে, কোনো মতে নিজেরা কিছু গুঁজে মুখে, আর বাচ্চার জন্য একটা কর্নফ্লেক্স বিদেশি কোম্পানির, তার সাথে একটা প্যাকেটের দুধ, একটা একটা হাইব্রিড কোনো কলা নিয়ে এলো, সেগুলো কেটে দিয়ে দিল, পুরোটাই সুগার, প্রোটিন প্রায় নেই বললেই চলে। একটা ডিম, বাচ্চার নাকি ডিম খেতে ভালো লাগলো না, কিংবা একটা বাচ্চার 4টে ডিম ভালো লাগছে, যাই হোক, মানে যেটাই হোক, ব্যালেন্স ডায়েটটা হচ্ছে না।
তারপরে নিয়ে গেল একটা ওই বিদেশি কোম্পানি কিংবা দেশি কোম্পানির কোনো নুডলস, সেটাকে ওই প্যাকেটের যে মশলাটা দিয়ে কুইক হয়ে গেল। এই কুইক মানে ফাস্ট ফুড, এবং সেটা ওর পক্ষে জাঙ্ক, ওটা একটা জাঙ্ক কেয়ার তৈরি হয়ে গেল। বলছিল একটু আগে যে পাপি ফ্যাট আর পাপি মা, এইটাকে কিন্তু ভাঙতে হবে। এবং সেই কারণে আমাদের সংগঠন মেটাদান ফাউন্ডেশনে একটা খুব বড় স্বপ্নের প্রজেক্ট, সেটা হলো স্বাস্থ্যবালা পাঠশালা। ক্লাস 7 থেকে ক্লাস 10-এর মধ্যে এদের একটা অন্য ভাবধারা একটা এডুকেশন দিয়ে এদেরকে এম্পাওয়ার করা, যে এরা কোনটা ভালো কোনটা খারাপ নিজেরা বুঝে। এদের মানে কাদের বলছো? ক্লাস 7 থেকে ক্লাস 10, মানে স্কুল গোয়িং কিডস যারা 7 থেকে 10 এর মধ্যে পড়ে। কারণ ক্লাস 10-এর পরে তারপরে এই র্যাট রেসে গিয়ে মানে র্যাটেরও হাসে র্যাট রেস শুনলে, যে অ্যাটলিস্ট আমাদের তো একটা পারপাস আছে দৌড়টা, হ্যাঁ, কখন বৃষ্টি হবে কখন শীত হবে, খাবার দাবার পাবো না, অনেক কষ্ট করে একটা বস্তা ভেঙে কিছু চাল মুখে নিয়ে আবার রাখবো। আমরা তো সবই আছি, তাও দৌড়ে বেড়াচ্ছি আরও চাই আরও চাই, দিল ভাঙে মোর। কিন্তু অন্য যেটা ওই অন্য দিল যেটা অনুপম খের বলেছিল, সেই দিলটা ফেটে যাচ্ছে, এইটা হার্ট অ্যাটাকটা হচ্ছে আর কি। তো তাড়াতাড়ি হচ্ছে। আমরা বলছি যে সবেতেই এই চর্বিটা এই জমতে শুরু করছে। মানে একটা ধরো 20 বছরের বাচ্চারা তুমি দেখবে এখানে অ্যাথেরোস্ক্লেরোসিস শুরু হয়ে গেছে। এটা কি দেখালেন আপনি? এটা আর্টারি ওয়ালটা, এই যে আর্টারি, এখান থেকে ব্লাডটা যায়, সেটাকে যদি এরকমভাবে কাটি, দেখুন চর্বিটা জমতে শুরু করেছে এইখানে এসে। এবার সে বাচ্চা সিগারেটের 2-4টে সিগারেট খেলো, ওটা হাইলি থ্রম্বোটিক জিনিস, কিংবা অন্য কোনো নেশা যদি যায় এটা, যেগুলো কিংবা সারাদিন ধরে সে বসে আছে, সেটাও তো একটা মানে মোটা এবং বসে থাকা, তার থেকেও একটা আমাদের যেরকম ভ্যারিকোস ভেন হয়, থ্রম্বোসিস, মানে স্লো হয়ে যাচ্ছে ব্লাডের মুভমেন্টটা, একটা থ্রম্বোটিক এলিমেন্ট এলো এখানে, তাদের হার্ট অ্যাটাক হয়ে গেল। সেই একটা মানে ধরো 20, 25, 30 থেকে এখন একটা বড় স্কার নিয়ে তুমি ঘুরছো। এটা দেখতে হবে যে এটাকে পাম্প করতে পারবে কিনা, এর কিছু জীবনটা আছে কিনা। এইটা যদি তুমি দেখো যে এটা একটা এমআরআই করে দেখলাম এখনও ভায়াবিলিটি আছে, তার পারফিউশন হচ্ছে, তাহলে একটা নয় গ্রাফ দেওয়া যায়। আদারওয়াইজ এখন র্যান্ডামলি আমরা এনজিওপ্লাস্টি বাইপাস করে দিই, এগুলোর সত্যি কথা কোনো লাভ হয় না, বরঞ্চ আরও কিছু বেশি ক্ষতি হয় বলে। খুব দ্রুত হচ্ছে না, মানে হার্টের অসুখটা আমরা আগে জানতাম যে 50 বা 45 পেরোলে, বা আরো যদি না 40 পেরোলে হার্টের নিয়ে আমাকে ভাবতে হবে। এখন দেখছি কত ছোট ছোট ছেলেমেয়েরা, বিশেষ করে আমরা 22-এ হার্ট অ্যাটাক পেয়েছি, মানে পোস্ট কোভিড। আমি জানি না, আমার নিজের পার্সোনাল ধারে হচ্ছে কোভিডের ভ্যাকসিনটা বাচ্চা ছেলেমেয়েরা, অ্যাক্টরস যারা একটু মানে ফেমাস নাম করে যাদের চিনি আমরা, দপাদপ মারা যাচ্ছে। আমার নিজের মনে হয় যে এই ভ্যাকসিন নিয়ে আমার খুব বিতর্কিত কিছু কথা বলেছিলাম, একটা ছোট্ট পেপারও করেছিলাম, যে হয়তো এই যে ইনফ্লুয়েঞ্জা এসেছিল ধরো 1918 থেকে 20, 100 বছর আগে কোভিডের, তখন প্রায় বলা হয় 50 থেকে 100 মিলিয়ন লোক মারা গেছিল, সেরকমভাবে সেন্সাস তো ছিল না। তো তখন তারপরে খুব কষ্ট করে রিসার্চ করে 1940 নাগাদ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা বেরোলো। তখন তো ওই স্ট্রেনগুলো কটা, 1, 2, 3, 4 কীরকম আছে, এখন যেমন আমরা 4টে এখানে ইউজ করি, কাজ হচ্ছে যেগুলো। তো সেইটা 1940-এ আবিষ্কার হলো। বলা হলো যে এত বড় একটা বিধ্বংসী মহামারী হয়ে গেছে, আমরা সকলে যেন নিই। আমরা তো কোভিড অবধি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এই দেশে সেভাবে শুরু করতে পারিনি। তো ওইখানে একটা পেপার আছে তলার, ওই যে যেটা পাবলিকেশনটা, সেখানে আমি প্রপোজ করেছিলাম 1996-এ যে ভ্যাকসিনেশন ইন ডায়াবেটিস, তলার যে নীল ওই এটা রয়েছে, এটা হাত দিলে পাওয়া যাবে। তো সেইখানে এটা সকলের জানা উচিত যে ডায়াবেটিসের ভ্যাকসিনেশন মাস্ট। কোন কোন ভ্যাকসিনেশন, সেটা তো হচ্ছে না এখনো। তো আমার যেমন এটা একটা পিওরলি কেয়ার ক্লিনিক, একদম ডায়াবেটিসের পীঠস্থান লোকে বলে। এখানে একদম ওই ফ্রিজে সব রাখা আছে, পেশেন্টদের কাউন্সেলিং হয়, পেশেন্টদের বলা হয় যে কোন কোন ভ্যাকসিন প্রেভেনার 30 নেবে না 20 নেবে, ওটা একবারই হয়ে গেল। তারপর নিউমোভ্যাক্স জাতীয় যেটা, অন্যটা 23, 5 বছরে, প্রত্যেকবার বছর ইনফ্লুয়েঞ্জা, হারপিস, দুটো একসাথে সব আমরা এখানে করি। হ্যাঁ, এবং এখন না 2008-এ প্রথম শুরু করি অ্যাপোলোতে বসে, তখন তো সেটা নিয়ে অনেক যা হয়, প্রথম নতুন এনি নিউ কনসেপ্ট ইজ ফার্স্ট রিডিকিউলড, অপোজড, অ্যান্ড ফাইনালি নাও এই পেপারের পরে ইট ইজ জেনারেলি গেটিং অ্যাকসেপ্টেড অ্যাজ বিং এভিডেন্ট আর কি, যেটা হলো ভালো হচ্ছে। আমি আজকে এসেছি ডক্টর দেবাশিস বসুর ক্লিনিকে। দেবাশিস বসু উনি ডক্টর, কিন্তু ওনার কাজটা অনেকটা সেই সোশ্যাল ওয়ার্কারের মতন, মানে ডায়াবেটিসটা ওনার সাবজেক্ট। উনি ডায়াবেটিক পেশেন্টদের নিয়ে কাজ করছেন। সাবজেক্ট, কারণ ডায়াবেটিস মানেই তো মাথা থেকে পড়াশোনা করে এমবিবিএস করেছেন, তারপরে এমএস করেছেন, এমডি করেছি। এমডি সাবজেক্ট ছিল, এমডিতে জেনারেল মেডিসিন ছিল। তারপরে আমার ওখানে এমসি যখন আমি কার্ডিওলজিতে রেসিডেন্সি করার একটা এতে গেলাম, তখন আমাকে একজন, আমি খুব বোর হচ্ছিলাম ওই কার্ডিওলজি সবাইকে জোর করে স্টেন্ট লাগানোর সেই ব্যাপারটাতে। তখন একজন বললেন যে আমাদের নিচে কচুপির মানে এন্ডোক্রিনোলজির হেড ডক্টর কচুপিল্লাই, মাছটা তো খাচ্ছিলাম না, যে আমি হস্টেলটা থাকতাম, খুব একটা মাছ টাছ হতো না, মন খারাপ হয়ে যেত। তো উনি কেরালার লোক, উনি বলেন কি তুমি ফিশ হাংরি? তাহলে হ্যাঁ হতে পারে। তো ওনার বাড়ি থেকে মাছটা খেয়ে বললাম আমি মিস করছি আমার এই মাস্টারমশাই অবনী রায়চৌধুরী, যার আশীর্বাদে যে ডাক্তারটি আজকে করি, গন্ধে করি কি লোকে যাই বলুক। তো সেটা না, দেবাশিস বসু মানে ডক্টর দেবাশিস বসু ইজ কোয়াইট আ নেম। না তো সেটা ওই সব স্যার। তো
এবং এখন আজকে এন্ডোক্রিনোলজি বলি তো আমরা, তাই তো আপনাদের ফিল্ডটা তো? হ্যাঁ, আমি একদম ইন্টারনাল মেডিসিন। আমি এন্ডোক্রিনোলজিস্ট বাই ট্রেনিং নই, আমি ডিএম এন্ডোক্রিনোলজি নই। কিন্তু আমি বলবো যদি আমরা মেডিসিনের লোক হই তাহলে আমি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যা করবেন তিনি হয়তো যে স্পেশাল প্রসিডিওরগুলো করবেন সেটা আমি করছি না, আমি নট ট্রেন, বাট নলেজ ওয়াইজ আমি কিন্তু তার থেকে কম থাকার কথা না। সিমিলারলি এন্ডোক্রিনোলজিতে আমরা যদি ক্ল্যাম্প স্টাডিজ কিছু স্পেশাল যে ইনভেস্টিগেশনসগুলো যেগুলো ল্যাবে করা হয় তার বাইরে যেই এন্ডোক্রিনোলজি জানার কথা আমার জানার কথা। আমি স্পেসিফিক্যালি ডায়াবেটিসের উপর ফোকাস, কারণ ডায়াবেটিস মানে প্রপার মেডিসিন। ডায়াবেটিস মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অর্গান এফেক্টেড। কারণ এই যে বুকটা ঘটছে, বুকটা তো এই তো আর্টারির মধ্যে দিয়ে, যে বলি আমরা ভ্যাসকুলার ডিজিজ, ইট ইজ নট অ্যান এন্ডোক্রিন ডিজিজ এনিমোর। মানে হ্যাঁ তুমি বলবে যে প্যাঙ্ক্রিয়াস থেকে টাইপ 2টা নয়, টাইপ 2 লিভার থেকে, তাহলে এখন হেপাটোলজিস্ট বলবে ওটা আমার সাবজেক্ট। প্যাঙ্ক্রিয়াস যদি টাইপ 1 হয় তখন একজন এন্ডোক্রিনোলজিস্ট বলবে এটা আমার সাবজেক্ট। তো ওইভাবে না বলে আমি যদি এন্টায়ারলি মেডিসিন বলি তাহলে আমাদের স্ট্রোক হওয়া থেকে শুরু করে মাথার এই তারপরে মোটা লোকটা বিনা ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন হয়েছে, মাথায় ভেন্ট্রিকলগুলো ফুলে যাচ্ছে, রেটিনা দেখতে পাচ্ছে না, প্যাপিলিডিমা হচ্ছে, গ্লকোমা হচ্ছে, ক্যাটারাক্ট হচ্ছে, সব কিছু আমাদের আন্ডারে পড়বে। সো ওয়ান হু নোজ মেডিসিন ওয়েল সে কিন্তু ডায়াবেটিসের যথার্থ বিশেষজ্ঞ হবে। এবং তুমি যেটা দেখলে এই যে মেয়েগুলো ঘুরছে, এই এতগুলো মেয়ে হচ্ছে আমাদের এডুকেটর। তো আমি পার্সোনালি মনে করি যে ভালো প্র্যাকটিস করে, অল্প ভালো প্র্যাকটিস করলে 4টে মিনিমাম এডুকেটর লাগবে, 4 জন এরকম সুন্দর বাচ্চা লাগবে যারা এই ডায়াবেটিসটাকে শেখাবে। ডায়াবেটিস ইজ অল অ্যাবাউট এডুকেশন, ইটস দ্য মোস্ট ওয়ান্ডারফুল ওয়েপন আর কি, অ্যান্ড দ্য মোস্ট এফেক্টিভ ওয়েপন। পৃথিবীর নেলসন ম্যান্ডেলার ভাষা এডুকেশন মানে বলছেন অ্যাওয়ারনেস। এবং তুমি ধরো ইনসুলিনটা নিচ্ছ, কোথায় নিচ্ছ, তোমার বলে তো আপনি না এরকম 4 আঙ্গুল ছেড়ে এখানটায় নেবেন না, কিংবা অনেকে বলে এইরকম 4 আঙ্গুল গ্যাপ দিন, এই দেখুন এইরকম জায়গায় এখানে নেওয়া যাবে না, এইরকম করে গোল করে দিল। তারা ওই গোলটার উপরেই নিচ্ছে, এত বড় জায়গাটা পেটটা রয়েছে সেখানে নিচ্ছে, করতে করতে ওখানে ঘা করে ফেলো, সে কালো হয়ে গেছে, ওখানে আর ইনসুলিন এখন কাজ করে না। মাস দেড়েকের মধ্যে ইনসুলিন দেখা যাচ্ছে যা নিচ্ছিল তাতে সুগার বেড়ে যাচ্ছে। এসে দেখলাম পেটটা খোলেও না। আমরা ডাক্তাররা ওইভাবে যে আগে যেভাবে স্যারের কাছে শিখেছিলাম একদম ক্লিনিক্যাল এক্সামিনেশনটা, ওই খাটে যেভাবে আমরা যখন পেশেন্টটা দেখতে যাই স্যারের কথা ভেবে সেখানে যাই। আজকের দিনে দাঁড়িয়ে আছেন আমার আরেক বাবার মতো মানুষ সুকুমার মুখার্জি, স্যারের কাছেও শেখা এবং একদম পুত্রবৎ স্যারের স্নেহ। প্রত্যেকটা জিনিস যা করি সব স্যারকে জিজ্ঞেস করে স্যারের আশীর্বাদ নিয়ে করি। এখন নাম বললেন আরেকবার? সুকুমার মুখার্জি। ডক্টর সুকুমার মুখার্জি। জুভেনাইল ডায়াবেটিস বা মানে ছোট বাচ্চাদের যেটা টাইপ 1 হচ্ছে, টাইপ 1 ডায়াবেটিস ক্ষরণ হচ্ছে না, সেটা বাচ্চাদেরও হতে পারে, বয়সকালেও হতে পারে। বয়স একটু বেশি বয়সের পরে হলে আমরা বলি টাইপ 1.5, যদি তাতে কোনো অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে, তার নিজের শরীরকে মানে শরীরের সাথে যুদ্ধ করে একটা অ্যান্টিবডি তৈরি হয়, আমার নিজেকে শরীরকেই আক্রমণ করছে সে, শরীর থেকে বেরোনো একটা পদার্থ। তো সেটা হচ্ছে একটা অটো অ্যান্টিবডি। কিছু ক্ষেত্রে বলছিলাম যেটা টাইপ 1.5, অ্যারাউন্ড 30-35 রোগা ছেলে মেয়ে এলো, সুগার হয়েছে 250-300, তুমি দেখলে যে তার অন্য কোনো প্রবলেম নেই, কিংবা তার একটা হাইপারথাইরয়েড আছে কিংবা হাইপোথাইরয়েডও আছে, এরকম অন্য অটোইমিউন ডিজিজ কিছু আছে, তুমি ওই অটো অ্যান্টিবডিটা করতে দিলে আমরা। থাইরয়েড কি অটোইমিউন ডিজিজের মধ্যে পড়ে? একটা তো আছে হাসিমতোস থাইরয়েড, সেটা অটোইমিউনের মধ্যে পড়ে। গ্রেভস ডিজিজ বলে আমরা যেগুলো। অটোইমিউন মানে নিজের সেলের ক্ষয় হয়ে যাচ্ছে, মানে তোমার নিজের ক্ষমতাটা কমে যাচ্ছে, নিজের সেলের থেকে ওই ক্ষরণগুলো করার ইত্যাদি, সেগুলোকে আটকে দিচ্ছে কেউ। এইখানে অ্যান্টিবডি, গ্যাড অ্যান্টিবডি, আইলেট সেল অ্যান্টিবডি, ইনসুলিন অ্যান্টিবডি, জিঙ্ক 8 ট্রান্সপোর্টার, এগুলো সব ইনসুলিনটাকে নিয়ে গিয়ে কাজ করাতে দিচ্ছে না। ইনসুলিন হয়তো আস্তে আস্তে দেখা যাচ্ছে ইনসুলিনটা তৈরি হচ্ছে কিন্তু সেটা বেরোতে পারছে না, কিংবা হয়তো আস্তে আস্তে তৈরি হচ্ছে না বিটা সেল থেকে। তো এইভাবে নানা রকম রিসার্চে দেখা গেছে যে এখন বলছে যে এইরকম অটো অ্যান্টিবডি টার্গেটেড যদি থেরাপি, যেমন ক্যান্সার ইমিউনোথেরাপি হয় টার্গেটেড থেরাপি, সেরকম কিছু কিছু ম্যাব মনোক্লোনাল অ্যান্টিবডি আসছে, যেগুলো বাচ্চাগুলোকে যদি শনাক্তকরণ করা যায় আগে, এদের এগুলো দিয়ে দিলে এদের এই থেকে মুক্তি পেয়ে যাবে। মানে ধরুন একটা বাচ্চা জন্মালো, তাহলে তার মা বুঝবে কি করে যে বাচ্চাটা ডায়াবেটিস নিয়ে জন্মেছে? সেটা তো নিওনেটালে তোমাকে বলছিলাম যে ছোট্ট বাচ্চা একদম রুগ্ন, সে পেছাব করছে। অনেক সময় তো মায়েদের প্রেগন্যান্সির মানে বাচ্চা যখন 10 মাসের, ধরুন 8-9 মাস থেকে তো মায়েরও ওটা হচ্ছে জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস। যে কাজটা আমরা করলাম 16 তারিখে গেলাম, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে বছর ডায়াবেটিস ডেটাকে ওরা এইভাবে একটা আখ্যা দিয়েছে যে ডায়াবেটিস অ্যাক্রস জেনারেশনস, মানে অফ লাইফ। তাহলে আমরা বললাম যে মা প্রেগনেন্ট হলো, সেখান থেকে সে মা ডায়াবেটিস নিয়েই প্রেগনেন্ট হতে পারে প্রথম দিন থেকে। আরেকটা হচ্ছে প্রেগনেন্ট হলো, বাচ্চারা বড় হচ্ছে, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন সিক্রিশন বাড়ছে, 10,000 গুণ বেড়ে গেল, সেখান থেকে সেগুলো ইনসুলিনের ক্ষরণটা মায়ের সেটা ঠিক আটকে দিচ্ছে বলবো না, ইনসুলিনের ক্ষরণটাকে ছাপিয়ে সে ইনসুলিনটাকে
কাজ করতে দিচ্ছে না মায়ের সুগারটা বাড়তে শুরু করছে, মা আরও ক্ষরণের চেষ্টা করছে, ইনসুলিনটাকে জোর করে বিটা সেলগুলো থেকে বেরোচ্ছে, কিন্তু এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, কাজ করতে দিচ্ছে না। তো এইরকম অবস্থায় 24 সপ্তাহ এরকম 22 উইক্সে আমরা বলি যে একটা ওই 75 গ্রাম গ্লুকোজ চ্যালেঞ্জ করো, করে দেখো আবার ওখানে সুগারটার ভ্যালুটা কত। আর আরেকটা নিয়ম হচ্ছে, আমরা যেটা ওই আমাদের একটা স্লোগান হলো গর্ভবতী হলেন যিনি দেখতেই হবে তার চিনি। যেই গর্ভবতী অবস্থায় তুমি তার চিনি তার সুগার লেভেল, তো তাকে তুমি তোমার কাছে একজন কেউ এলো এখন বলে মনে হচ্ছে স্যার একটা পিরিয়ড মিস করে গেছি, দেখলাম যে না এখন কনসিভ করেছে, প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, সঙ্গে সঙ্গে কিন্তু প্রথম কাজ হবে আমাদের সকলের, মানে গাইনোকোলজিস্ট, মানে অবস্টেট্রিশিয়ান, আমরাও যে একটা 75 গ্রাম গ্লুকোজ খাইয়ে দিলাম ওইখানেই। সে কী খেয়ে এসছে, ফাস্টিং পিপি এসব নয়, খেয়ে 2 ঘন্টার মধ্যে তাকে একটু বেঁধে রাখতে হবে, ছাড়া যাবে না। একবার চলে গেল আসবে জানা নেই, তখনই দেখে নিলাম তার 140 ক্রস করেছে কিনা, 120 ক্রস করেছে কিনা। 120 ক্রস করলে তার জেস্টেশনাল কার্বোহাইড্রেট ইনটলারেন্স, মানে এর কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার দিকে যেতে পারে, মানে প্রেগন্যান্সি মানে একদম শেষের দিকে গিয়ে হলেও হতে পারে তার ডায়াবেটিস, এই হতে পারে। কারণ এটা আর্লি স্টেজে বললাম, তার মানে এর কিন্তু অ্যাকচুয়ালি হয়তো নিয়ে এসছে, তার আগে থেকে নিয়ে এসেছিল, তখন তাকে এভান্সিটা করতে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে কি আর বাচ্চা হওয়ার পরে বাচ্চার হবে এরকমটা কোনোই মানে নেই? টাইপ খুব দারুণ প্রশ্ন করলে। টাইপ জেস্টেশনাল ডায়াবেটিসের মা, তার পেটে যদি একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা মানে থাকে, দুজনেরই ডায়াবেটিস হওয়ার চান্স থাকবে। মেয়ে বাচ্চাটার আবার জিডিএম হওয়ার চান্স আছে পরের জন্য, এই যে ওই জেস্টেশনাল ডায়াবেটিস, ওই বাচ্চাটি যখন যদি মোটাসোটা হয়ে তার বিএমআই ঠিক না থাকে, আনপ্ল্যান্ড একটা প্রেগনেন্সি হয়, তাহলে ওই বাচ্চাটারও জিডিএম হবে। এভাবে ট্রান্সজেনারেশনাল ডায়াবেটিস হয়ে আসছে। তোমার মা, দিদিমা, তোমার মেয়ে তুমি জানো না, হঠাৎ আমরা বলছি দারুণ ডায়াবেটিস বেড়ে গেল, হয়তো ঠিক এই কারণে বেড়ে গেল। এই প্রেগনেন্সিগুলোকে যদি আমরা আটকাতে পারতাম, তখন যদি আমরা দেখতে পারতাম, তাহলে এই ছেলেটি যে জন্ম নিল, এই মেয়েটি, তার 25 বছর বয়সে হঠাৎ সে মোটা হয়ে গেল, তার ডায়াবেটিস ধরা পড়ছে, কিছু না মানে ওরকম ধরনের অত্যাচার না করেও, মানে বিদেশি আক্রমণ এই খাবার দাবারের যদি না হয় আর বসে থাকা। কিন্তু এখন তো মোমো হচ্ছে পাড়ায় পাড়ায় পাওয়া যায়, আর এই যে ইচ্ছে করলেই খাবার আনিয়ে খাওয়া যায়, সেখানে তো পিৎজা পাস্তাই অর্ডার যায়, তাই তো ফাস্ট ফুড তরকারি তো আর অর্ডারে যাবে না, 5 মিনিটে অর্ডার দেবে। কারণ তুমি যে অর্ডার দিতে শুরু করলে তখন থেকে তোমার ইনসুলিনের খরচ শুরু হলো, কারণ তুমি তো ওই ছবিটা দেখে করেছো, ওই ছবিটা থেকে একটা ক্যাফালিক রেসপন্স হয়, যেরকম আমাদের অ্যাসিড সিক্রেশন হয়, ওই ছবি দেখে আমাদের তো ইনসুলিনের কাজ শুরু হয়ে গেল। মানে ওই যে একটা পিৎজা বা পাস্তা, মোটা একটা রুটি, তুমি গন্ধ পাচ্ছ, নানা রকম তুমি দেখবে যখন স্পাইসেস এবং ভেজিটেবলস যা ইচ্ছা চিকেন দিয়ে টিভিতে রান্না হচ্ছে, ছ্যাক করে একটা আওয়াজ হলো, ধোঁয়াটা উঠলো, তুমি গন্ধটা পাও না মাঝে মাঝে, দেখবে গন্ধ পাচ্ছ। ঠিক ওই রকমই ইনসুলিনটা, তো তাহলে ইনসুলিনটাকে পাগলের মতো চাবুক মেরে ইনসুলিনটাকে খইয়ে ফেললাম। আমার তো ইনসুলিনের বরাদ্দ আছে এত জীবনে, প্রত্যেকটা সেলের এত কাজের ফাংশন নিয়ে এসেছি আমরা, তো এ তো 30 বছরই সব চাবুক মেরে বের করে দিচ্ছি। যেটা বলছিলাম যে 1800 সালে তখন 10-20 গ্রাম, এখন 150 গ্রাম। শরীরটা তো বলতে আমি দেখতেও এখন আমরা সব একটা অদ্ভুত জাম্বুবানের মতো চেয়ার, জানি না জাম্বুবানে কেমন দেখতে ছিল, বাট যেটা আমরা এখন ছেলেমেয়েগুলোকে রাস্তায় দেখি, তাদের চেহারাগুলো কেউ হাঁটতে পারছে না, শ্বাস নিচ্ছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সকলের নিঃশ্বাস, মানে ডাক্তারবাবু রাত্রেবেলা হয় নিঃশ্বাস আটকে যায় ঘুমের মধ্যে, তো আটকাবেই তো, গলাটা এইটুকু হয়ে গেছে, ভাল্লুকের মতো চেহারা। আর মা বলছে একটু পাশ ফিরে দিই, মাঝে মাঝে ডাক্তারবাবু মনে হয় আর কি নিঃশ্বাস নেবে না। প্রথমে দেখলাম কেমন করে নেয় বলুন, বলো তখন চুপ, তখন আবার ঠেলে দেখি আছে তো, ছেলেটা আমার আছে তো, আবার একটু গলা টলা ভিজিয়ে নিয়ে, গলা শুকিয়ে গেছে করে আবার নাক ডাকতে শুরু করলো। তাকে যেটা স্লিপ স্টাডি বলবে, সেগুলো কে বলবে? সে তো স্কুলের টিচারদের শেখাতে হবে এটা, যে এখন ওই বাচ্চাগুলো ওরকম হয়েছে, মা তো বলছে পাপি ফ্যাট, তার তো কোনো প্রবলেম নেই। তো এইভাবে আমরা সন্তানদের কীভাবে ক্ষতি করছি, এবং প্রত্যেকটা জায়গায় আমাদের দেখতে হবে, বুঝতে হবে যে এই প্রজন্মটাকে যদি ধরে রাখতে চান, তাহলে মানে স্কুলের শিক্ষক, স্কুলের মাস্টারমশাইদের বিরাট রোল, এবং আমার মনে হয় সবচেয়ে বড় রোল তাহলে প্রশাসনে, তাদের কারিকুলামের মধ্যেই ঢোকাতে হবে, তো সেন্ট্রাল থেকে করতে হবে, যে এটা মাস্ট। মানে এখন তো আমি বলছি ধরুন যে মানে থাইরয়েড, ডায়াবেটিস আর প্রেশার, এই যে একটা ট্রায়াঙ্গেল, মানে আপনি ওখানে এগুলো বলে আপনি আটকে গেলেন, হয়তো আপনার সুবিধা আছে। আমি বলবো হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, সবারই লিভারে ফ্যাট। প্রথম শুরু করবো ফ্যাটি লিভার, আমরা যেটাকে আমাদের ভাষায় বলি ম্যাসেলড, মেটাবলিক ডিসফাংশন, পুরো বডিটা মেটাবলিক ডিসফাংশন, সেটা অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ। স্টিয়াটোটিক মানে ফ্যাট জমে গেছে, লিভারটা হলুদ হয়ে গেছে, তো তার থেকে ছিটকে পড়ে প্যাঙ্ক্রিয়াসে আসছে, মানে ওই পোর্টাল ভেনের পাথওয়ে, সেখানে ওই ইনসুলিনের সিগন্যালিং কাসকেটটা নষ্ট হয়ে যাচ্ছে, ইনসুলিন সিক্রেটরি পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে।
ডায়াবেটিসটা শুরু হচ্ছে এখান থেকে, টাইপ 2 ডায়াবেটিস। তো আপনি যদি এবং এটা হচ্ছে শুরু মোটা হওয়ার থেকে, আপনার এক্সট্রা ওই সুগারটা যেটা বলছিলাম স্টোর করে ভালো গ্লুকোজের যে অন্য শ্রেণীটা গ্লাইকোজেন হয়ে গেল, এরপরে কোথায় যাবে? এগুলো তখন ফ্যাটে চলে যাচ্ছে। তখন প্রায় ধরো 200,000 ক্যালোরি ফ্যাট তোমার জমে গেল এই ফ্যাট সেলগুলোর মধ্যে, টান টান হয়ে ফেটে যায়ও তারা, অ্যাকচুয়ালি ফেটে যায়, ফেটে সেখানে চারদিকে ছড়ায়, সেখান থেকে এসে হার্টের মধ্যে বলি একটোপিক, এই লিভারে আসাটাও একটোপিক, এগুলো সব একটোপিক ফ্যাটে এসে জমে। যেখানে ফ্যাট সেল সেখানে নয়, ধরো আমার এখানটায় এই যেগুলো ফ্যাটের সেল থাকে আছে আমাদের কিছু, বেসিক্যালি হোয়াইট ফ্যাট, ব্রাউন ফ্যাট আছে, ব্রাউন ফ্যাটগুলো এই কাঁধেটাদের দিকে, সেগুলো ব্রাউন ফ্যাট হচ্ছে থার্মোজেনেসিস করে, হোয়াইট ফ্যাট হচ্ছে এটা বাজে ফ্যাট, এটার থেকে তুমি এক্সট্রা এনার্জি পাচ্ছ, মানে এটাকে ভাঙালে তুমি ফ্যাটি অ্যাসিড ভেঙে গেল, গিয়ে তুমি ওই কিটোন বলো না, কিটোজেনিক যা ডায়েট করছো, তো যখন একেবারে তুমি অভাবে আছো, খাচ্ছ না অনেক দিন, তখন এই ফ্যাটটা ভাঙিয়ে তুমি খাবে। আদারওয়াইজ এখন তো তোমার তা না, এখন তুমি খাচ্ছ প্লাস ওই ফ্যাটেও জমছে, ওটা আর ভাঙছে না, তো করে একটা কেচে গন্ডুস হচ্ছে, ওই এক্সট্রা ফ্যাটটা একটোপিক ফ্যাট হয়ে উল্টো পাল্টা জায়গায় যাচ্ছে, যেখানে দেখা আর্টারির মধ্যে। এই যেটা আর্টারির ফ্যাটটা আলাদা, আর্টারির ফ্যাটটা কিন্তু অন্যভাবে যায়, আমি এন্ডোথেলিয়াল ফ্যাটের কথা বলছি। আর ওই ফ্যাটগুলো হচ্ছে ধরো হার্টের উপরে, হার্টের এটা এইখানটায় একটা হলুদ প্রলেপ, যখন আমরা বাইপাসটা বেসের সময় খুলি এইরকম মোটা একটা হলুদ লেয়ার, মানে হার্টে, লিভারে, প্যাঙ্ক্রিয়াসের সব জায়গায়, প্যাঙ্ক্রিয়াসের উপরে পুরো বিটা সেলগুলোর উপরে হয়তো সেই ফ্যাটগুলো এসে বসেছে। এই করতে করতে কী হচ্ছে আমাদের, সেই জন্য বলা হচ্ছে যে ওবেসিটি হচ্ছে মাদার অফ অল ডিজিজেস। ওবেসিটির এখন ওষুধপত্র আমরা 5-6 মাসে দেখছি দামি দামি ওষুধগুলো এসেও গেছে, তার 1-2 বছর 3 বছর আগে আমাদের অন্য ওষুধগুলো ছিল। তুমি ঢোকার সময় দেখেছো, তুমি নিশ্চয়ই দেখাবে যে এটা ওবেসিটি ক্লিনিক 7 বছর ধরে, আলাদা করে ওবেসিটি ক্লিনিক কেন? এমনি আলাদা কিছু না, এই কাউন্সিলিং তোমাদের হয়। ওবেসিটি কথাটা যেন লোকে একটু শুনে জিজ্ঞেস করে এটা কী, এইটার জন্য জিজ্ঞেস করছে। তখন ওই দেবদুতে এসে বলেছিল যে স্যার আপনি আমার এরকম পুরো ট্রান্সফরমেশন করে দিন। আমাদের তো কথাটা হচ্ছে মেটা, METTA, এটা কিন্তু মেটামরফোসিস নয়, মানে ওই মেটার নয়, কিন্তু আমরা বললাম যে মেটার থেকে আমরা মেটামরফোসিস করছি। না, আপনার ক্লিনিকের নাম, হ্যাঁ, ওটা তো পালি শব্দ, ক্লিনিকের নাম মেটা কেয়ার ক্লিনিক। হ্যাঁ, আর আমাদের টোটাল কনসেপ্ট হচ্ছে মেটার উপর দাঁড়িয়ে, মেটা মানে লাভিং কাইন্ডনেস। হ্যাঁ, আমারও আছে ডায়াবেটিস, মানে আমার ডায়াবেটিসটা কিন্তু অনেকটা স্ট্রেস জনিত, মানে আমি বলছি ধরুন আমার ফ্যামিলি হিস্ট্রিতে নেই, কারোর ছিল না টিল মাই, মানে আমি যদি বাবার মৃত্যু অবধি বাবার ছিল না, মা ছিল না, কারোর ছিল না, আমার হলো। এবং যখন হলো তখন কিন্তু আমার একটা সাংঘাতিক ক্রাইসিসের মুখোমুখি হলাম, মানে আনএক্সপেক্টেড একটা সমস্যার মুখোমুখি হলাম, সেই কোর্ট কাচারি ইত্যাদি ইত্যাদি। তখন কিন্তু আমার ধরা পড়লো যে আমার সুগার আছে। ভেরি গুড। তার মানে তুমি বলতে চাইছো তোমার থাইরয়েড ছিল, তোমার আগের 14 গোষ্ঠীতে কারোর কোনোদিন স্ট্রেসে তারা পড়েনি, তারা একদম পায়ের উপর পা দুলিয়ে আরাম কেটে ঘুমাতে ঘুমাতে তাদের দিন কেটেছে। তুমি কি জানো তোমার দু পুরুষ আগে তারা খাওয়ার জন্য পাগল হয়ে ছুটতো, খিদে দেখেছো, খুঁজে বুঝেছো কোনোদিন দুবেলা না খেয়ে থেকেছে? বুঝেনি। আসল স্ট্রেস সেখানে, খাওয়ার জন্য। একটা যে কোনো জ্যান্ত জন্তুর তুমি যত বড় ইন্টেলেকচুয়াল হও না, তুমি দেখি তো তুমি 3 বেলা না খেয়ে খুবই অর্ডিনারি মানুষ তাই খেয়েছে। বক্তব্যটা হচ্ছে ওবেসিটি হলেই কি ডায়াবেটিস হবে এরকম ব্যাপার? একদম তোমার যেটা বললাম প্রথমে, তোমায় আটকাই, তোমার স্ট্রেস সকলের তার থেকে, তুমি যদি স্ট্রেসের কোনো মানদণ্ড থাকে, কোনো মাপকাঠি থাকে, তোমার থেকে 1000 স্ট্রেস বেশি অনেকের। স্ট্রেস ইজ আ প্রিডিসপোজিং ফ্যাক্টর, মেবি আ প্রেসিপিটেটিং ফ্যাক্টর, বিকজ ওই কর্টিসল বেড়ে গেল, যেগুলো অ্যান্টি ইনসুলিনকে কাজ করতে দিচ্ছে না, আটকে দিচ্ছে। আর কর্টিসল থেকে ওই মোটা হওয়ারও সম্ভাবনাগুলো থাকে, ওগুলো আলাদা। কিন্তু তুমি ওভারঅল তোমার কোনো কারণে তুমি তোমার আগের থেকে এক্সারসাইজ কম, তোমার 3 পুরুষ যা এক্সারসাইজ করে যেটা বলো না কেন, 3 পুরুষ তিনি, আমার দাদু ধুতির খোঁচাটা দিলে এখান থেকে গড়িয়ার ডবল লাইন থেকে ডালহাউসি যেতেন, তুমি কবে ডালহাউসি ধারে কাছে গেছো? তোমার কলেজে পড়াতে যাও, হেঁটে তো যাওইনি, ছেড়ে দাও। সেটাই বলছি, মানে তো এখানে এটাই বলা যে তোমার ওই অনুপাতে এনার্জি ইনটেক আর এনার্জি এক্সপেন্ডিচার, এটা একটা গ্রস তার অ্যাবনর্মালিটি। এটা সেই এই গ্রোস কানেকশনটাকে আমরা একটুখানি এগুলোকে ম্যাচ করাই। আমি এতটা খাবো, আমাদের সারাদিনে কতটা ভাত খাওয়ার দরকার, কতটা ভাত খাচ্ছি, ডাল খাচ্ছি, দুটোতেই কার্বোহাইড্রেট। লোক বলে না ডালে তো প্রোটিন, আরে ডালে তো কার্বোহাইড্রেট তো তার 2.5 গুণ প্রোটিনের থেকে বেশি, তো সেটাকে তুই ছেড়ে দিলি লেন্টি কার্বটার বলে না। ওইটা যখন ভাত খাবি তাহলে ডাল খাবি না, আর ডাল খেলে ডালই খেলি, ভাত খেলি না। তো এইগুলো একটু বোঝা। একগাদা ভেজিটেবলস, এই যে তুমি বলছো ইনসুলিনের কাজ, ভেজিটেবলসগুলোর মধ্যে পটাশিয়াম থাকে। ইনসুলিনে আমরা যখন এই খাচ্ছি, এই যে যাচ্ছে খাবারটা, সুগারটা বাড়ছে, সুগারটা স্টোর করার জন্য আমার পটাশিয়াম লাগে।
আর শরীরে যদি আমি ভেজিটেবলস অন্য কিছু, তুমি দিনে 4টে করে ডাব তো খেতে পারবে, এখন ডাবের 70-80 টাকা দাম, কেন তুমি একটু এখন এই এই একটা মৌসুমি যে সবজিগুলো সবুজ ভর্তি নিয়ে আসো ফ্রেশ, হয়তো পেস্টিসাইড আছে, রাতে ধুয়ে দাও, নুন টুন দিয়ে ডুবিয়ে রাখো 6 ঘন্টা, একটু গরম জলে ধুয়ে ফেললে তারপরে ওগুলো খাও, বয়েল করে একটুখানি আদা রসুন একটুখানি তাওয়ায় ছেঁচে নিয়ে একটু বার্ন্ট গার্লিক, ফ্লেভারটা অন্যরকম হয়ে গেল, ঢাকা দিয়ে রাখলে, স্টিম হলো, দারুণ সুস্বাদু, খেয়ে দেখো একদিন, একটু তিল ছড়িয়ে দিলে উপরে, এটা দিয়ে ভরিয়ে ফেললাম। এগুলো আমাদের ওই সঙ্গে সঙ্গে ইনসুলিন মেকানিজমটাই কাস্কেটটায় কাজ করাচ্ছে। ধরো স্পিনাচ, পালকে খুব ম্যাগনেশিয়াম আছে, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, মানে ম্যাগনেশিয়াম, কি বললাম বলো, পটাশিয়াম, এগুলো আমাদের খুব দরকার মাইক্রোনিউট্রিয়েন্টস। এখন আমাদের দেশে হিডেন হাঙ্গার একটা হয়েছে, আমার একটা ছোট পেপারও করেছি। হিডেন হাঙ্গার মানে ওই মাইক্রোনিউট্রিয়েন্টস, MIND, মাইক্রোনিউট্রিয়েন্ট নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এই মাইন্ডটা তৈরি করো, মাইক্রোনিউট্রিয়েন্টের মাইন্ড। ওই হিডেন হাঙ্গারটাকে তুমি পর্যাপ্ত করে দাও, যে না আর খিদে পাচ্ছে না, ওই খিদেটাকে বন্ধ করো। আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট না খেলেও চলবে, যা আমাদের যা জমে রয়েছে সে ভাঙে অনেকদিন চলবে। মানে দিনে একটা হেভি মিল, হেভি নয়, আবার যাই খাবো ওইভাবে একটা, তার হেভি খেলাম আমার এত বড় পেটটা স্ট্রেচিং হয়ে যাচ্ছে, ব্রেকফাস্টটা খুব হেভি বলে না, মানে ওগুলো ভুল কথা। ব্রেকফাস্ট হেভি মানে আমি 3-4খানা পাউরুটি খেলাম প্রথমে, চাই করে, সুগারটা গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায়, সাদা পাউরুটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স মাপা হয়, সে প্রায় 100 কাছাকাছি, তা তুমি 4খানা খেয়ে ফেলে প্রথম, কেন এক গাদা ভেজিটেবলস একটা সতে করো, সেটা প্রথমে খাও। ঘুমতে করি তোমাকে চা দিয়ে, বিস্কুট দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে, চা দিয়ে, একটা করকরে বিস্কিটের মধ্যে সেই তেল, মানে পামিটিক অ্যাসিড, ময়দা তো আছেই, চিনি নুন দেওয়া, সেটা বিস্কুট দুটো খেলে, ওটা না খেলে হয় না, বাঙালি সাহেবরা দিয়ে গেছে। তো তুমি খেলে একটু সকালবেলা উঠে নাচ কয়েকটা ভিজিয়ে রেখেছিলে, একটু তুমি চিয়া সিড, ওখানেও ক্যালোরি আছে প্রচুর, কিন্তু চিয়া সিডে প্রচুর ফাইবার আছে, এই যে omega 3, omega 6, omega 9, এগুলো। অলিভ অয়েল খেতে হবে। অলিভ অয়েলে কী আছে, অলিভ অয়েলের কতটা মুফা, কতটা পুফা আমাদের জানতে হবে। পুফা কিন্তু খুব ভালো নয়, ইনফ্লামেশন হয়। omega 3, omega 6 ফ্যাটি অ্যাসিড, অলিভ অয়েল তো একদম মানে ফরেন থিং উই আর ইনক্লুডিং ইন আওয়ার, হ্যাঁ সেগুলো কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন, যেগুলো তুমি কতটা তুমি গার্নিশ করার জন্য, তুমি সেটা স্মোক পয়েন্টে থাকার জন্য তুমি তাকে বেশ চড়ার রান্না একটা মেখে সিস্টেম তো ইউজ টু সরষের তেল, একদম তাই, বেস্ট তেল। তুমি বলবে এরিসিক অ্যাসিড আছে তাই জন্য নাকি অ্যারিথমিয়া হতো, তখন পেসমেকার বসানো একটা ধুম হয়েছিল আমাদের কলকাতায়, বাজে কথা। প্রত্যেকটা এরিসিক অ্যাসিড, তার সাথে আমাদের ওই আমাদের সরষের তেলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যেরকম আমরা রাইস ব্র্যানের সাথে মিলিয়ে খেতে বলছি, রাইসেনল আছে, তো রাইস ব্র্যানের সাথে সরষের তেল 70%, আর রাইস ব্র্যান দিয়ে তুমি ধরো লুচি টুচি কখনো করলে টলে, সেগুলো সাদা তেল। এই সানফ্লাওয়ার অয়েল, সেটা সানফ্লাওয়ার অয়েল, এগেন সিড অয়েল, সেটা তো ওমেগা 6 বেশি, মাথায় রাখবে, কারণ ওগুলোতে ইনফ্লামেটরি। আমি হ্যাঁ নিশ্চয়ই, কারণ ওমেগা 6 মানে ইনফ্লামেটরি, কিন্তু ওগুলোর থেকে ক্যান্সার, ইনফ্লামেশন বেশি হয়। ওমেগা 3 বেশি হলে আলাদা, সেটা হার্ট ফ্রেন্ডলি। EPA, DHA, যেগুলো মাছের তেল, যেটা সামুদ্রিক মাছের তেল, যেটা আমাদের এখানে তুমি সার্ডিন টার্ডিনও পাবে। সেটা কি তাহলে রাইস ব্র্যানে পাওয়া যায় না? ও রাইস ব্র্যানেরটা ঠিক, আমি ওই লিনোলিক অ্যাসিড ওগুলো অন্য, মানে ওমেগা, মানে এই ধরনের EPA, DHA, এগুলো সব মাছের কিংবা প্ল্যাঙ্কটন, যেগুলো সমুদ্রের মধ্যে, যেগুলো মানে প্লান্ট কিংডমে কিংবা অন্য বলবো, মানে অন্যভাবে বলবো না, যেগুলো তিমি মাছ খায়, যেগুলো খেয়ে ওদের, তারা রিচ ইন EPA, DHA, তো এগুলো আলাদা মেকানিজম। কিন্তু তুমি যেটা বলছো অলিভ অয়েলটা তুমি দেওয়ার দরকারই নেই, তুমি একটু গার্নিশ করার জন্য স্যালাড করেছিলে, উপর থেকে একটু দিলে গন্ধটার জন্য, তুমি একটা ড্রেসিং বানাচ্ছ, অলিভ অয়েল দিয়ে একটু করলে, একটু বালসামিক ভিনিগার দিলে, অলিভ অয়েল দিলে, তুমি একটু ডিমের ইয়েটা দিলে, হলুদটা দিলে, দিয়ে একটা তোমার স্যালাড ড্রেসিং করে ফেললে। এইগুলো নিয়ে আমরা একটা ভালো কাজ করতে পারি। আমার মেয়েদের নিয়ে একদিন বসো, একটা নেক্সট পডকাস্টটা করো, এক্স্যাক্টলি বাড়িতে কী কী করা যায়, যেটাতে বিরাট খরচা নেই, এবং তুমি বাজার থেকে এগুলো এনে রেগুলার করতে পারবে, এবং তার প্রতিদিন স্বাদটা বদলাতে পারবে। ওই প্রতিদিন ভাত রে, ডাল রে, শুক্তা নিয়ে মাছ, বাচ্চারা এখন রোজকার জীবনে নিয়মানুবর্তিতা থাকবে, এবং একটু ভেবেচিন্তে খাবো, যাতে আমি, আর ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, এটাও ভুলবে না। বিভিন্ন রকম আমরা ওই স্পাইস বলতে ধরো মশলা, আমাদের এখানে একটু জোয়ান রান্নায় দিলে, একটু ধরো দারচিনি দিলে, তার যে গন্ধ, প্রত্যেকটা রান্না তুমি 7 দিনে একটু স্টার অ্যানিস, একটু জাইফল যে একটু ভিজিয়ে, এক দিনে এক রকম করো, তোমার বাচ্চা দেখবে এখন গপাগপ খাচ্ছে, যেগুলো আগে কোনোদিন খেত না। এবং গপাগপ কিন্তু বলবো না, তুমি বলছো বেশি খাওয়া, প্রত্যেকটাই অল্প অল্প খাবে। প্রোটিনটা তাতে ধরো প্রত্যেকটা খাবারে প্রায় 30-25 মতো গ্রাম প্রোটিন থাকবে, 3টে মিলে প্রায় ধরো 75 গ্রাম প্রোটিন, একটা 70, আমার ধরো 70, আমি বলবো আমার 1.5 গ্রাম প্রোটিন লাগবে, তার মানে আমার 105 গ্রাম প্রোটিন লাগবে। তাহলে আমি যদি 3টে মিল 2টো স্ন্যাক খাই, তাহলে 30-30-90, আর 2টো স্ন্যাকে ধরো ওই 7-8-10 করে প্রোটিনটা নেব। সেটা ছোলাই নিই, কিংবা ছানা নিই, কিংবা ছানার জল, মানে ওইখান থেকে যদি যে প্রোটিনের কথা বলছি, তোফু নাও, সয়াবিন নাও, ডিম নাও, ডিমটা পুরোটা খেও,
হোল এগ, পারলে হোল এগ দুটো। এটাও একটা প্রশ্ন করি, এই যে অনেকে বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেয় এই মোটা হবি না কখনো, যদি ডিমের সাদাটা খাবি কুসুমটা ফেলে দিবি, তাহলে কুসুমটা কে খাবে? না কুসুমটা তো ডিম তো সাদাটার থেকে, wholesome food। সাদার থেকেও বোধহয় বেশি প্রোটিন হলুদটাতে। কুসুমের আর ওই তাদের অনেক কিছু আছে, কোলিন টোলিন, লাইকোপিন, লাল লাইকোপিন একটা এসে গেছে জীবনে, এটা বলুন না ডাক্তারবাবু, মানে এটা কি ডিম তো পুরোটাই খাওয়া উচিত? একদম। সে তো প্রথমে সেই অ্যানসেল কিস একটা 7 সি স্টাডি না 7 কান্ট্রি স্টাডি করেছিল, ঠিক দেশের যেই দেশে সেই কটা দেশ বেঁচেছিল সেই স্টাডিগুলো, যেখানে নাকি একটু চর্বি বেকান খেতে হবে তো, মানে শোরের চর্বির যে লাগানো, শোর মানেই তো চর্বি এবং মাংস, তার একটা প্রপোর্শন আছে কতটা কোন দিকে কোন জায়গাটা কাটলে কি পাবে, তো সেইগুলো ওরা বেকান ফ্রাই করে তার মধ্যে আবার সেটা আবার বিদেশি জিনিসগুলো খুব নিয়েছি তাতে দেখা গেল কত কেউ মারা যাচ্ছে, কারোর হার্ট অ্যাটাক করছে। তো ওটা একদম একটা, ওটাকে পুরো মানে একদম পুরোদস্যু সেটাকে ভুল প্রমাণ করা হয়েছে। এবং ওনার ওই মতলবটা ছিল যে এটাকে প্রমাণ করবেন, তখন এই যুদ্ধের পট্টরে উনি করে গেলেন কি, উনি ওই মানে কোক আর কর্নফ্লেক্স ঢুকিয়ে দিয়ে গেলেন। উনি বললেন যে না ফ্যাট খেও না, কার্বোহাইড্রেট খাও। আমরা এখন বলছি যে প্লিজ দয়া করে কার্বোহাইড্রেটটা বন্ধ করো, কারণ ওখানে ইনসুলিনের গন্ডগোল হচ্ছে। ফ্যাট তুমি বেশি না হলো, তোমার যে টোটাল খাবারের ক্যালোরি যদি তোমার 2000 হয়, তাহলে তোমার ওখানে 25-30% তুমি ফ্যাট থেকে আনো, এবং এই ফ্যাটগুলোর পরিমাণ মানে স্যাচুরেটেড ফ্যাট, যেটা ধরো সরষের তেল অমুক তমুক খাচ্ছি, কবার সেটা তেলটা কবার বাড়িতে রান্না হচ্ছে রেখে দিয়েছো, এই কড়া থেকে আবার তুলে রাখলে, এইটা তুই 2-3 বার করলে এই স্যাচুরেটেড ফ্যাটটা ট্রান্সফ্যাট হয়ে যাবে, তো সেটা তখন মারাত্মক বিষাক্ত হয়ে গেল। তো এইভাবে তোমাদেরকে এগুলো জানতে হবে। প্লাস তুমি নাটস খাচ্ছ, সিডস খাচ্ছ, এগুলো তো ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, বেশি খাবে না। তুমি এক গাদা করে সকালবেলা উঠে অনেকগুলো সিড খেলে, পাম্পকিন সিড খুব ভালো, কিন্তু পাম্পকিন সিড তোমার মাথায় রাখতে হবে সেটা এখন ট্রেল মিক্স পাওয়া যায়। প্রত্যেকটা সিড একটু কিন্তু আগের দিন রাতে ভিজিয়ে রাখবে কিনা, তার মধ্যে একটা অ্যান্টি নিউট্রিয়েন্ট প্রপার্টি আছে, ফাইটেটস আছে, এগুলো অ্যাবজর্ব করতে। ধরো তুমি একটা ভালো জিনিস খাচ্ছ, ছানা খাচ্ছ, একটু লেবু দিয়ে খাচ্ছ, লেবু কেন খাই আমরা, আয়ন অ্যাবজর্পশন করতে আমাদের কাজে লাগে। তো সেরকম এই যদি পাম্পকিন সিডস আমি বেশি খাই, আর তার সাথে একটা আয়ন কিছু খাচ্ছি রিচ, বলো ডুমুর খাচ্ছি, বেগুন খাচ্ছি, যেগুলোতে কাঁচকলা খাচ্ছি, ওটা হয়তো অ্যাবজর্ব করতে আটকে দেবে। তো এটা ভিজিয়ে রাখবো একটু আগের দিন, তাতে এই জলের মধ্যে ওটা একটু সোক করে, এই সিডসগুলো। তো প্রত্যেকটাই ওই যে যা শুনছি সেটাই খাচ্ছি তা না, তার মধ্যে দিয়ে কি অসুবিধা, ডাল তুমি বলে না ছোলা খাওয়া খুব ভালো, ছোলার মধ্যে এগুলো আছে, ফাইটিক অ্যাসিড রয়েছে, যেগুলো অ্যান্টি নিউট্রিয়েন্ট। মানে ছোলার সাথে তুমি যদি ধরো টমেটো, অন্য জিনিস তুমি রেখেছো ভালো ভেজিটেবলসগুলো, সেগুলো অ্যাবজর্ব করার, লেবু টেবু, সেগুলো অ্যাবজর্ব করতে গেলে তুমি ছানা টানা দিয়েছো, তুমি সেখানে অন্য কোনো ডিম টিমও দিয়ে থাকো, তো হোয়াটএভার, যে একটা সালাড বানিয়েছো ভালো ফেটা চিজ টিজ দিয়ে। ছোলাটায় কী হবে, ছোলা যদি জার্মিনেটিং ছোলা হয়, মানে স্প্রাউটস, তার কিন্তু ওই স্প্রাউটসের ধরো 1.5 ইঞ্চ লম্বা স্প্রাউট হলে ওর যে প্রপার্টিটা, ওটা ওই অ্যান্টি নিউট্রিয়েন্ট কাজগুলো কাটিয়ে দেবে। তার একটা অদ্ভুত ভালো প্রোটিন, এবং প্রায় 2.5-3 গুণ তার মধ্যে প্রোটিনও আছে, যেটা তোমার মাসল বিল্ডিংয়ে লাগবে। তো আটা খেলেও কি সাদা আটা খাওয়া যাবে না? এখন মাল্টিগ্রেন আটা হয়ে গেছে, তারপর আরো কি সব বেরিয়ে সাদা আটা তুমি পাবেই না, মানে সেই অর্থে যদি একেবারে খানিতে আটা যেটাই আইটিসি বা এরকম যে একদম খাবে, আর তোমার কোনো মাল্টিগ্রেন লাগবে না। ওই মানে বেসিক্যালি ওই মানে আমরা বলি যে হাস্কটা এবং ওই জার্মটা, এইটা যেন লেয়ার থাকে। এন্ডোস্পার্মটা শুধু খাই আমরা। তুমি একটা সিডের যদি ভাগ করো, ওই উপর রেক্টোটা মানে আমরা যেটা হাস্ক বলি, ওই লেয়ারটার দরকার, সেখানে অনেকগুলো মিনারেলস থাকে, তো সেইগুলো আমাদের যাওয়া দরকার, এবং তাতে ফাইবারটাও থাকছে। আর তুমি যদি ভিতরের জাস্ট কোট জিনিসটা এন্ডোস্পার্ম, সেখানে ফাইবার এখন কিনে আনি প্যাকেটে করে, যে জানো না তাতে কি থাকে। আমাদের দেশে সেইভাবে ছোটবেলা আমরা দেখেছি মায়েরা তো গম নিজে তো ভাঙিয়ে আনতো, সেটা অনেক সায়েন্টিফিক একটা নিয়ম ছিল। জীবন থেকে ভালো জিনিসগুলো বাদ চলে গেছে। এবার আমাকে বলুন তো, ময়দা তো আমরা একদম বাদ দিতে পারবো না, তাহলে সপ্তাহে কদিন ময়দাজাত জিনিস খাওয়া যাবে? তুমি আজকের দিনে কি ময়দা খেয়েছো? আজকে তো ময়দা খাওয়া হয়নি, ময়দা কিছু খাওয়া হয়নি। তুমি যদি খেয়াল করে দেখো, এই যে পার্বণটা বললে, আস্তে আস্তে 7 দিন পর দেখলে তুমি ময়দা খাচ্ছ না। ধরো ফর এক্সাম্পল বলছি, যাদের গ্লুটেন অ্যালার্জি আছে, তারা তো এমন একটা জায়গায় নিয়ে গেছে, তারা তো রুটি লুচি এগুলো খায় না, কারণ খেলে তাদের অসুবিধা হয়, পেটে নানা রকম তাদের ইরিটেবল বাউলস, মানে তাদের অনেক রকম ফাংশনাল প্রবলেম হয়, পেটে খুব কষ্ট হয়, পেট ফুলে যায়, ব্যথা হয়, বমি টমিও হয়, তো তারা তো না খেয়ে আছে দিব্যি। তা আইডিয়াল তুমি যেটা বললে, ময়দাটা অ্যাভয়েড করতে পারে সবচেয়ে ভালো। এখন তুমি সকালেই শুরু করলে একটা পেস্ট্রি দিয়ে, কুকিজারের একটা পেস্ট্রি এসছে, সেটা দিয়ে তোমাকে একটু কফি খেতে হবে, মানে শৌখিনতার কথা বলছি। তুমি অফিসে তোমাকে একটু দিয়ে গেল, একটা প্যাটি দিল, যাই দেবে তোমার, সেই একটা সিঙ্গারা খাচ্ছ, সেটা প্রত্যেকটা জিনিসে অ্যাকচুয়ালি ময়দা। তুমি যেটা বলছো ঠিকই বলছো। আবার চাইলে তুমি সারাদিনে 1 ফোঁটা ময়দা না খেয়ে থাকতে পারো। আর মুড়ি আর চিড়ে, মুড়ি চিড়ে খই, তিনটের মধ্যে কি এগুলো তো, এগুলো ছাড়া তো বিকেলবেলা আমাদের জমে না। আমাদের খুব সুন্দর স্টাডি আছে, আমরা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং করি। তো আমাদের প্রায় 50 গ্রাম মুড়ি, 50 গ্রাম চিড়ে আর 50 গ্রাম খই, ঘুম থেকে উঠে একজন, মানে এই 3জন সাবজেক্ট, তার মধ্যে একজন ভদ্রমহিলা প্রথম যাকে দিয়ে করেছিলাম, হাওড়ায় থাকেন,
তিনি ওই গ্লুকোমি আমাদের ওই এজিপিতে কীরকম সব অন্যরকম আসছিল, তো আমাদের মেয়েটি বললো যে আন্টি তোমাকে এরকমভাবে দেখবো এক্সপেরিমেন্ট। ভালো কথা, উনি ইনসুলিনে পেশেন্ট, তো সেম ইনসুলিন ডোজ, সেম ঘুম থেকে উঠে সেম খালি পেটে ওই 50 গ্রাম মুড়িয়ে চিড়ে আর খই তিনটে করার পরে দেখেছিলাম আমরা 30-এর মতো ডিফারেন্স, মানে খাওয়ার পর। খাওয়ার আগে 120, তার আগের দিন ছিল 135 ধরুন, তার ওইরকমই মানে ফাস্টিংটা ওই 50 গ্রাম মুড়ি আর খই আর চিড়ে খাওয়ার পর যে ডিফারেন্সগুলো হলো 3 দিনে ইচ, মানে মুড়ির থেকে খইয়ের থেকে চিড়ের 30-এর মতো ডিফারেন্স হয়েছিল। মানে 120টা 150 হয়ে গেল, 50 হলো, আর ওটাতে 180ও হলো, জাস্ট 50 গ্রামে। এবং এটা 3 জন লোকের আবার কারোর মুড়িটা বেশি, কারোর খইটা। তো এখানেও একটা জেনেটিক কোনো ট্রেট থাকবে, কে কীভাবে ওই পাফড রাইস কিংবা ওইগুলো তো আমরা সব কোনোভাবে মানে কিসে করছি। বিকেলবেলার খাবারটা কি তাহলে মানুষ তাহলে কি খাবে? বিকেলবেলা টেকনিক্যালি আমাদের কিন্তু এবার আসি, খুব একটা হইচই চলে ইন্টারমিটেন্ট ফাস্টিং চলে, অফিস থেকে ফিরছে, স্কুল থেকে, তাহলে সেটাই লাস্ট খাবার হোক, ফিরছে, সেটাই লাস্ট খাবারটা হোক। আমরা তাহলে একটা গ্যাপ দিতে পারবো। আমরা প্রথম কথা ঘুমাবার আগে 2-3 ঘন্টা আগে খেয়ে নেব, কারণ তাহলে ওই ঘুমের সময় যে সুন্দর হরমোনসগুলোর কাজ করার কথা সেইগুলো কিন্তু করে না, কারণ তখন তারা সারা রাত জেগে যুদ্ধ করছে ওই ইনসুলিনটাকে টেনে বের করার চেষ্টা করছে। ইন্টারমিটেন্ট ফুডটা কোনটা? বিকালবেলার খাবারটা বলছেন তো? আমরা 7-8টায় খেয়ে নিলাম, যদি আপনি জৈন হন, মানে ওখানে সূর্যটা নামার পরপরই আপনাকে তখনই খেয়ে নিতে হবে ওই মুহূর্তটা। তো ইভিনিং স্ন্যাক্স, তারপর ওরা কিছু খায় না, আর তারপর ডিনারে যাবো 3-4 ঘন্টা পরে। আমরা তো সেটা করি আমরা। আমি বলছি যদি আমরা 7-8টায় গিয়ে শেষ করে দাও, এবং এটাও ট্রেনিং অফ দ্য মাইন্ড। তুমি এমনিতে কি চা খাও চিনি দুধ দিয়ে? না, চিনি দাও না, দুধ দাও, কিন্তু ডায়াবেটিস আছে বলছিলে। আচ্ছা, এইটা করতে প্রথম দিকে সময় লাগে ট্রেন্ড চেঞ্জ করতে। নুনটা যখন আমরা বলি যে হাইপারটেনশন, একটু নুনটা কম করুন, তখন 1 চামচ মাথা কাটায় নুনটা সারাদিনটা খাবেন। বাবা কী করে হবে ডাক্তারবাবু, পাতে এতটা নিয়ে বসে। তো তারপরে 7 দিন পর আমি তাকে যদি এক্সট্রা দিই, তখন মুখটা পুড়ে যাচ্ছে। সিমিলারলি আমরা যে চাটা করি সেখানে আমরা বলি যে করা যাবে না, চিনি দেওয়া যাবে না। 7 দিন পর আপনাকে চিনি দেবেন, দেখবেন একটা মুখটা তেতো হয়ে যাচ্ছে, কিরকম ভালো লাগে না। অল অ্যাবাউট ট্রেনিং, অল অ্যাবাউট ইউর অ্যাডাপটিভ স্কিলস, পুরোটাই। তো এটা আমাদের হাতে, আপনাকে কতটা সেই মোটিভেশনাল ইন্টারভিউইং আমরা করতে পারবো, সেই ওপেন এন্ডেড কোয়েশ্চেন, আপনাকে পুরো সামারাইজ করলাম আপনার দুঃখটা, আপনাকে অ্যাফার্ম করলাম যে দেখুন আপনার এইগুলো ভালো হবে, রিফ্লেক্টিভ, আপনার কী দুঃখ কষ্ট বুঝতে, আর লাস্টে ওই আমার টিম সামারাইজ, এটাকে বলা ওর্স মডেল, ওপেন এন্ডেড কোয়েশ্চেন, অ্যাফার্মেশন, রিফ্লেকশন অ্যান্ড সামারি। এটাতে কী হয়, আপনার নিজের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি কী চাইছেন, আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না। আমাদের ক্লিনিকের বাচ্চারা কিচ্ছু এটাই করতে হবে কখনো বলা হয় না। আপনি কি চাইছেন বলুন তো? এবার বোঝা গেল যে উনি বিস্কিট চাইছেন, উনি ময়দা চাইছেন। তো বিস্কিট আপনি একদম নাকচ করে দিলেন, কিন্তু একদম নাকচ করলাম, কারণ তাহলে কি দিয়ে চাটা খাবে, বিরাট বড় প্রশ্ন। এইবার আমি এখানে বলি যে আপনার যদি সেরকম কখনো ভালো চাটা খেয়ে দেখুন, যে ভালো চাটা যদি খান না কোনোদিন, ওই দুধ চিনি দিয়ে খেতে গেলে আপনার একটা লেড়ে বিস্কুট লাগবেই। হ্যাঁ, মানে বাজের সাথে বাজের মিল হবে। কিন্তু আপনি যদি একটা ভালো সত্যিকার একটা দামি ভালো চা, এরকম চা, এই কফিগুলো খান, ওই গন্ধটার যে নেশাটা একটা মাতোয়ারা হয়ে যায়। মানে খালি পেটে চা খাওয়া যায়? একদম খালি পেটে চা। আমরা বলি তার আগে যেটা বলছেন যে একটু বাদাম, আপনার আগে রাতে একটা আমন্ড ভেজানো আছে, ওয়ালনাট 2টো খেলেন, আমন্ড 4টে খেলেন, এগুলো গুড ফ্যাটি অ্যাসিডস, এগুলো খেলে কী হবে, পেটে ফ্যাট, তো ফ্যাটের মানে 1 গ্রাম ফ্যাট হচ্ছে 9 ক্যালোরি, তাহলে এনার্জিটাও বেশি, নিউট্রিয়েন্ট ডেন্স এনার্জি, নট ফাঁকা এনার্জি। মানে অনেকে এমটি ক্যালোরি, যেমন কোক খেলেন, এমটি ক্যালোরি, পরিষ্কার চিনি গেল, এমটি ক্যালোরি, তাতে কোনো কিছু সেটা একেবারে। এবং সেগুলো না একটা গভর্নমেন্ট বলছেন, প্রশাসন অ্যাকচুয়ালি এগুলোর থেকে তো প্রচুর আমাদের ট্যাক্স আসে, টাকা পয়সা পাই, স্মোকিং বলুন, প্রশাসন দেখবে, এটাও তো রাইট, ঠিক কথা। তো আমাদের ওই আমি বললাম প্রশাসন না, মা বাবা এবং ওই স্কুলের মাস্টারমশাইরা, এবং আপনারা যদি সকলে ধরুন এইসব চ্যানেলে যারা দেখছেন তারা যদি মনে করেন কিছু একটু আমাদের একটু সকল অনুদান দিতে পারেন, তাহলে আমি আপনার মানে তোমাকে বলতে পারি যে সাথী, আমাদের এই প্রজেক্টটা তুমি 2 দিন কাজ করো, তো তা তোমার তো 2 দিনের জন্য আমার কিছু দেখতে হবে রে বাবা, ভালোবাসা দিকে কতটা পেট ভরে। তো আমি বললাম সাথী তুমি এইটুকু রাখো, সেই টাকাটা পেলাম, সেই আমরা মডিউল বানাচ্ছি, সেই মডিউলে পড়ানো হয়, মাস্টারমশাইদের ধরে বেঁধে করানো হলো, জিনিসটা বোঝানো হলো, আমরা লিভারের ফ্যাট স্ক্যান করলাম, আল্ট্রাসাউন্ড করে দেখলাম বাচ্চাগুলোর কতটা ফ্যাট অলরেডি হয়েছে, সেই বাচ্চাগুলোকে আলাদা করে দিলাম, তারা মনিটর করলাম তাদেরকে। এইটা প্রত্যেকটা স্কুলে একদম, এবং তারা মনিটর হবে, তারাই ট্রেনার্স হবে, তারা কিন্তু তার জুনিয়র মানে তাদের পিয়ারদের বন্ধুদের বলছিলেন যে কনস্ট্যান্ট মনিটরিংটাই হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। ওবেসিটি, ডায়াবেটিস, এই ধরনের যে কোনো এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, আমাদের মেটার কিন্তু স্লোগান, এটা তুমি বলবে সকলকে, স্ক্রিন ফর এনসিডিস বাই 20, অ্যাড হেলথি ইয়ার্স আ প্লেন্টি।
এটা আমাদের গত বছরের মানে হ্যাঁ ডিসেম্বরের 2024 স্লোগান লঞ্চ করেছিলেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের যিনি এখন প্রেসিডেন্ট ওর নাম হলো পিটার শোয়ার্টস, আর আমাদের সাউথ ইস্ট এশিয়ার যিনি চেয়ারম্যান আমাদের সকলের কাছে ভগবান প্রফেসর আজাদ খান, এনারা দুজন মিলে আমাদের মেটার এই স্লোগান লঞ্চ করেছিলেন IDF এর প্ল্যাটফর্ম থেকে। তো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যেন এটা জানা উচিত, প্রত্যেকটা ঘরে যেন এই স্লোগানটা পৌঁছায়, যাতে ওই মা বাবার অ্যান্টেনাটা খাড়া হয়ে গেল যে না আমার বাচ্চাকে ক্লাস 7-এর মধ্যে ওকে ট্রেনিংটা সেভাবে দিই যাতে ওই জিনিসগুলোকে একেবারে মানে এগুলো অচ্ছুত মানে আনটাচেবল সেই জিনিসটা সেই ঘেন্নাটা যেন হয়। মানে আমি নুডলস দেখলাম মানে ওরকম ময়দা নুডলস পাস্তা দেখলাম আমার গা ঘিন ঘিন করছে, এইটা যদি আসে সেই ধরনের মানে আমি বলছি একটা জিহাদি স্টেটমেন্ট করছি, নিজের মধ্যে যে নোংরা জিনিসগুলোকে বের করে, জিহাদ মানে হচ্ছে নোংরাগুলোকে বাদ দেওয়া। তো সেটাভাবে আমি নিজে মানসিকভাবে সেভাবে যদি প্রস্তুতি নিই যে এই ধরনের জিনিস আমি করবো না, আমাকে প্রত্যেক দিন আমাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা অ্যাটলিস্ট বাড়ির কাজ করলাম, এক্সারসাইজ বলতে জিমে গিয়ে হুই করলাম তা নয়, বেসিক কাজ বাজারে গেলাম, বাড়ির মাকে হেল্প করলাম, বাড়ি ঘর পরিষ্কার করলাম, একটু ছাদে বাগান করলাম, ভালো থাকা যায়। একটা বাগান একটা গাছে জল দিচ্ছি, পাতাটা বড় হচ্ছে, কানেক্ট উইথ নেচার নেই বাচ্চাদের এখন তো। এবং টিভির টাইমটা বাড়িতে একেবারে ওই স্ক্রিন টাইমগুলো রেস্ট্রিক্ট করা, ঘুমটা অ্যাটলিস্ট 7 ঘন্টা যেন ঘুমোতে পারে, এবং রাতের ঘুম, ওই দিনের ঘুম না, সারা রাত্রি কাজ করলাম দিনের ঘুম। আমি তো ওটসও আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট পার্ট এখন, মানে ডায়েটে ওটস। হ্যাঁ ওটসের আমরা নানা রকম খাবার করে খাই, ওটসের চিল্লা করছে এ করছে সেটা নানা রকম করছে। হ্যাঁ ওটস কার্বোহাইড্রেট কিন্তু বেসিক্যালি বিটা গ্লুকানটা আছে, মানে একটু ওটস সুজি এগুলো কি ইকুয়ালি সুজি তো অনেক বেশি গ্লাইসেমিক ইনডেক্স, সবচেয়ে বেশি গ্লাইসেমিক ইনডেক্স সেমোলিনাতে। তো সুজির যদি তুমি ধোকলা খেয়ে দেবে টাক করে বেড়ে গেল, মানে তোমার লাল চাটনি লাগবে না। এগুলো দেখো, এগুলো না ওই আমরা যদি দেখো সুজিও বাড়িয়ে দেয় ডায়াবেটিস মানে সুগারটা তুলে দেয়, মানে সুগারটা তুলে দেয়। প্রত্যেকটা মানুষের এখন যে সুবিধা আছে এই কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর আমাদের দেখো, আমরা এখানে দিই, এই ড্রটা খোলো ভর্তি এখানে প্রায় 50। আমরা যে বাচ্চাদের টাইপ 1 গরিব যে বাচ্চাগুলো আমাদের কাছে আসে, সত্যি কথা তাদের খাওয়ারই অবস্থা নেই, তাদেরকে এগুলো পড়িয়ে দিয়ে দেখাই, তাহলে ওরা নিজেরা বুঝে যায় কতটা ওরা খাচ্ছিল এবং তাতে কি কি সুগারটা হচ্ছে, কারণ দেখতে পায়। ছেলেমেয়েদেরও প্রয়োজন, শহরের ছেলেমেয়েরা তুমি আদব কায়দাতে এখন তুমি দেখবে বড় বড় কলেজ ছেলেমেয়েরা বড় গাড়ি চালিয়ে যাচ্ছে, সব হাতে এটা লাগিয়ে রেখেছে। কেন লাগিয়েছে জানে না, কারণ আমার মনে হয় কোনটা খেলে কতটা বাড়ছে কমছে সেই ক্যালকুলেশনটা করে নিজের উপর সেটা প্রয়োগ করবো, সেটা কিন্তু হচ্ছে না। এবার ধরুন যে পড়াশোনা করছে, সারাদিন স্কুলে থাকছে, এই রাত্রিবেলা কি ফল খাওয়া যায় না, মানে আফটার ডিনার না এবার আফটার ইভিনিং আর কি, বা ওই সময় তুমি তো রাত্রে তো উইস্কিটা খাচ্ছো, ওয়াইনটা খাচ্ছো, তখন তো বেবি চিলি কর্ন না চিলি বেবি কর্ন এইসব খাচ্ছো, একেবারে চব্যচষ্ট খাচ্ছ, তো ফলে কি অসুবিধা হলো? হ্যাঁ ফল হচ্ছে ফ্রাক্টোজ, মানে ফল হচ্ছে ডাইরেক্টলি গ্লুকোজ না, তুম করে সুগারটা কিন্তু ফল ওরম ওঠে না, কারণ গ্লুকোজের মতো স্পাইক হবে না, কিন্তু তাতে কার্বোহাইড্রেট যাচ্ছে, এনার্জিও যাচ্ছে। যেটা ফ্রাক্টোজ বেশি খেলে হয় সেটা হচ্ছে ফ্রাক্টোজটা ইউরিক অ্যাসিডে কনভার্ট করে এবং লিভারে ফ্যাট ফ্রাক্টোজ কিন্তু তৈরি করে দেয়। ফ্রাক্টোজের মেটাবলিজমটা, ফ্রাক্টোজ ইজ লাইক অ্যালকোহল, মদ না খেয়ে যদি বেশি ফল খাও এই মদের মতো ক্ষতি করতে পারে যদি বেশি খাও। কিন্তু তুমি আমরা বলি প্রত্যেকটা মিলের পর তুমি ডিজার্ট করো ফলটাকে, রাদার দেন স্টার্টিং দ্য ডে উইথ প্ল্যাটার অফ ফ্রুটস, তুমি ফলটা লাস্টে খাও, ততক্ষণে তোমার ভেজিটেবলস চলে গেছে, তোমার মাইক্রোনিউট্রিয়েন্টস গেছে, ম্যাক্রোনিউট্রিয়েন্টসে প্রোটিন গেছে, ফ্যাটও কিছুটা গেছে, এবার তুমি ফলটা লাস্টে খাও। প্রত্যেকটা মিল শেষ করো ফল দিয়ে। এই যেমন তোমার জন্য আমি রেখে দিয়েছি এখন আঙ্গুর আর এখন কমলা আনছি এক্ষুনি, বুঝছো, কারণ এইটা তুমি লাঞ্চ খেয়ে এসছো, আমি তা এখন আমাদের এইটা খাওয়া হবে। ও আচ্ছা, এবার দইটা আমাকে বলুন, দইটা কখন খাওয়া যায়? সারাদিনে খাওয়া হলো না, দইটাও কি রাতে খাওয়া যায়? দই খুব বড় জিনিস, তো দইটা তো ভালো বলুন, মানে সুগার পেশেন্টদের বসে হ্যাঁ, আর একটু তুমি ঝুলিয়ে রাখলে হাঙ্কাট করলে গ্রিক ইয়োগার্টের মতো হলো। তাই গ্রিক যত তুমি ঝুলিয়ে রেখে ঠিক করছো তত প্রোটিনটা তাতে ফ্যাকশনটা বাড়ছে, আর ন্যাচারালি ল্যাক্টোব্যাসিলাস মানে তোমার প্রোবায়োটিক যে ব্যাকটেরিয়াগুলো আমাদের গাটকে হেলদি বানায় সেগুলো থাকে। দই প্রতিদিন খাবে, সে যখন ইচ্ছে খাও, আমি মনে করি না দইটা অ্যাসিড হয় না, অ্যাসিড হলে দই খাও। স্মুদি করলে আবার সেই ওই তোমার দাঁতগুলো কাজ করছে না, সবকিছু নিয়ে চেবাও, দাঁতগুলো রয়েছে কেন 32টা দাঁতের কাজ ছিল 32 বার চেবানোর, এখন আমরা গোদ করে গিলে ফেলছি, সব ডাইরেক্ট চলে যাচ্ছে ইন্টেস্টিনে, কোনো হজমের এনজাইমই কাজ করছে না, তারপর ফুলে যাচ্ছে পেটটা। তো এটা তো দরকার নেই, এবং সঙ্গে সঙ্গে তুরন্ত অ্যাবজর্পশন হচ্ছে, চিবিয়ে লালা দিয়ে, ওরা চপস্টিক্স দিয়ে খায়, ওরা কোনো মোটা হয় না, জাপানিজরা খুব কম, চাইনিজ কিংবা ওই যারা চপস্টিক্সে খায় তারা এই দুটো নিল করে চেবাচ্ছে। আমরা যেমন আমাদের মেয়েরা বলে শশা ওই গোল করে কেটে নয়, আপনার লম্বা শশাটা দাঁত দিয়ে সামনের ইনসাইসাস দিয়ে কাটুন, একটা গোল শশা মুখে 4টে ঢুকিয়ে দাম করে একটুখানি খেলাম, একটুখানি গলে গেল, গিলে ফেললাম না, ওই একটু ওখান থেকে নিন, এখানে দেখবেন পড়ে গেল এখানটায় বাক্কাল ক্যাভিতে, এখান থেকে টেনে আনলেন, আবার এখানে নিয়ে গেলেন সাইডে, মুখটা তো ঘুরছে, সময় লাগছে ওইটুকু এটা। এবার একবার চেবানোর পর তখন মানুষ কোথায় আর আছে কি, তখন আপনি প্রথম দেখলেন যে মুখটা না খালি, তখন আরেকটা নিচ্ছে। কিন্তু তুমি যদি একটা 3-4টে এরকম নিয়ে নাও গোল কাটা শশা,
কখন চলে গেল। কিন্তু ওই যে খাচ্ছ, তোমার অলরেডি তার এনজাইমেটিক অ্যাকশন শুরু হচ্ছে, তোমার সময়টা কিছুটা যাচ্ছে, তোমার শশার যে ফাইবার, জলের প্রোডাক্ট, ইটস ওয়াটারি ভেজিটেবল, ওয়াটারি ফ্রুট বা ওয়াটারমেলনও তাই, যেগুলো জলীয় যেগুলো। আপনার ওখানে দেখছিলাম যে যাদের এই ইনস্ট্রাকশনসের মধ্যে ড্রিঙ্ক লটস অফ ওয়াটার। হ্যাঁ, তুমি আমাদের মেটা কেয়ার সার্ভিসেসের ফেসবুকে যাবে, কতটা জল খাবে, ঠান্ডা জল কেন খাবে, ঠান্ডা গরমে তুমি ঠান্ডা জল খেলে পেটের মধ্যে ঠান্ডা টেম্পারেচার হলো, ঠান্ডা সিঙ্ক খেলো, শরীরের টেম্পারেচার গরম, ওটার ঠান্ডাটাকে গরম করতে তখন ওরা ভিতরে চলে গেল, তাহলে শরীরটা একটু ঠান্ডা হলো। এবং এই যে ওরা যাচ্ছে তখন একটা এনার্জি ভাঙছে, কিন্তু তখন তুমি তাতে রোগা মানে তুমি মোটা হবে না, উল্টো কথা। ওরা বলে ঠান্ডা জলে মোটা হয়, আমরা বলছি একটা গ্লাস ঠান্ডা জলে 7 ক্যালোরি করে তোমার ওজন মানে তোমার এনার্জি ক্ষয় হয় এইটাকে হজম করতে গেলে। সো এইসব আছে, এগুলো সব সায়েন্স। মানে জলটাও আপনার মানে চেহারাটা ঠিকঠাক রাখতে অনেকটা বড় ভূমিকা নেয়। হাইড্রেশন আমাদের দেশে তো দরকার, আমাদের তো প্রত্যেকটা জিনিস কেমিক্যাল ইকুয়েশনগুলো জলের উপর হচ্ছে না। খাবার খেয়ে ঢকঢক করে জল খায় করবে না, কারণ তোমার তো এনজাইমেটিক অ্যাকশনটাই তো ডাইলিউট হয়ে যাচ্ছে, তুমি যে খাচ্ছ তোমার তো এনজাইমগুলো এসে কাজ করছে তখন। আর বেশি জল খেলে তোমার ওই স্টমাকের স্ট্রেচ রিসেপ্টরসগুলো বড় হয়ে গেল, ব্রেন বুঝছে যে আরও খাবে লোকটা। আর তুমি তুমি ইনফ্যাক্ট একটা কাজ করো, খাওয়ার আধ ঘন্টা আগে জলটা খেয়ে নাও, পেটের অনেকটা জায়গা জলে ভরে আছে, তোমার ন্যাচারালি খাওয়ার ইনটেকটা কমে। আর আমি তোমায় বলছি, তুমি আগামী 3 মাসেও যদি তুমি অ্যাকচুয়ালি না খেয়ে থাকো, তোমার কিছু হবে না, একটু হয়তো কিটোনটা প্রথমের দিকে বাড়বে, আবার ঠিক হয়ে যাবে। তোমার ভিতরে যা ফ্যাট আছে ভেঙে, তোমার মানে সবাই আমাদের অনেক ফ্যাট আমরা জমিয়ে রেখেছি, আরামসে 3 মাস আমরা এখন একটু বাজে বাজে উপোস করতেই পারি। কিন্তু দিনে অ্যাটলিস্ট ওই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা যদি তুমি সন্ধ্যে 7টা-8টার থেকে পরের দিন 8টা অবধি করো, ওই 12 ঘন্টাটাও দাও, তাহলেও কিন্তু ভালো। আর তুমি তো স্কুলের বাচ্চাটা যেতে হয়তো 8টার পরে পারবে না, কিন্তু তুমি যদি বাড়িতে থাকো 10টা অবধি, তুমি আরও 10টা অবধি টেনে দিলে, 8টা থেকে 10টা তোমার 12-14 ঘন্টা ইন্টারমিডিয়েট। তাই তো বলছিলাম গুহার মানুষগুলো, তারা তো সেই ভোরবেলায় উঠে তখন তারা আলো দেখে বা খাবার আনতে গেল, গিয়েই তো খেতে পাচ্ছে না, সে তো 10টার সময় বা 11টার সময় তারা তো আনতে যেতে হচ্ছে। তারা কিন্তু তারা হার্ট অ্যাটাক স্ট্রোকে মরেনি, তারা কিডনি ফেলিয়ারে মরেনি, আমি শিওর। তাদের সাপে কেটেছিল কিংবা মশায় কামড়েছিল বা বাঘ ভাল্লুক এসে তাদেরকে আক্রমণ করে গেছে, আমাদের মতন করে মরেনি আর কি, আমরা যেভাবে মরছি এখন আধুনিক হয়ে। ধন্যবাদ ডাক্তারবাবু, অনেকটা সময় দিয়েছেন, সত্যি তো অনেক কিছু জানলাম, অনেক এনলাইটেন্ড হলাম যাকে বলে। এই ক্লিনিকটার মজাটাই এটা, এরকমভাবে বাচ্চাগুলো পড়ায় পেশেন্টদের এবং পেশেন্ট পার্টিদের। এবং প্রতিদিন তুমি ওটস বললে, ওটস নিয়ে একটা আধ ঘন্টার আমাদের আছে, ওই বিটা গ্লুকান কি করে তৈরি হয়, ওটস প্রথম কি হলো, ওটস কোনটা খাবে, রোল না স্টিল কাট, ডিসকারেজ করলেন না, মানে ওটস সেটাও আবার মাঝে স্টিল কাটটা যদি খেতে পারো একটু দাম বেশি, তার আবার ওই রোলড ওটস স্টিল কাট মানে শার্প, তার আবার তোমার ওই গ্লাইসেমিক ইন্ডেক্স কতটা উঠবে না উঠবে, তার মধ্যে আমার মজা আছে। সেটা দুধের সাথে দিলে কিরকম, কিংবা এমনি যদি সবজি দিয়ে করো সেটা কিরকম। কিন্তু বাঙালি কুইজিন তো ময়দা ছাড়া বাঁচবে না, মরেই যাবে। তুমি যতবার এটা বলবে মনের কাছে, ততবার তুমি কিন্তু রিএমফাসাইজ করছো নিজের কাছে একটা নেগেটিভিটি। আমি মনে করছি ময়দা 2 দিন পরে ব্যান্ড হয়ে যাবে, ময়দা মানে শুট অ্যাট সাইট, ময়দা খাচ্ছে কোক খাচ্ছে শুট অ্যাট সাইট, এরকম একটা জায়গা হবে। স্কুলের প্রত্যেকটা স্কুল এগিয়ে আসবে, ক্লাস 7 থেকে ক্লাস 10-এর বাচ্চাগুলো একদম সমৃদ্ধ হয়ে যাবে, স্কুল হেলথ প্রমোশনাল মডেলটা তারা জানবে। এখানে হয়তো আইআইটি, আইআইএম, দেখছো এখানে আইআইটি সব এরা এসছে স্টুডেন্টগুলো সব, আমাদের এখানে বিভিন্ন রকমের রিসার্চ ট্রায়াল হয়, আমাদের ড্রাগ ট্রায়ালও হয়, মানে যেসব আজকাল আধুনিক ওষুধগুলো ইঞ্জেকশন দেখেছো মোটা থেকে রোগা হওয়ার জন্য, ওগুলো সব ট্রায়াল এখানে হয়েছে। তো তোমাকে যেটা বলার যে নিজেকে বলো যে ভালো দিন আসছে, ওই আচ্ছা দিন নারায়ণ কি সব, ওইগুলো মনকে বলতে হবে, মনকে অ্যাফার্ম করতে হবে। ম্যানিফেস্টেশন বলে কথা আছে, তুমি দেখবে তুমি খুব সুন্দর, তোমায় দেখতে তোমার খুব টাফ অ্যান্ড ইউ আর কেপেবল, 100 বছর তুমি কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছ পৃথিবীর। সত্যি কথা যদি কোথাও কোনো মানে চারিত্রিক দারিদ্র্য, মানবিক দারিদ্র্য এগুলো থাকে, সেগুলোকে তুমি পূরণ করে দিচ্ছ, মানুষের জন্যে মানুষ এই পৃথিবীতে দাগ রেখে যাচ্ছে, এইগুলো কনস্ট্যান্ট ভাবতে থাকবে, দেখবে কোথাও তুমি অন্য কিছু খারাপ ভাবার সুযোগই পাবে না। ধরো আমার 60 বছর যে বয়স, আমি তো 40 বছর থেকে একটা চ্যারিটি চালাই, কমপ্লিটলি ঘরের খেয়ে, লোকে বলে ঘরের খেয়ে মনের মোষ ইত্যাদি। এবং আমার তো এত ডাক্তার বন্ধুবান্ধব আছে, সকলেই ভালো বলেছে, কিন্তু সে অর্থে আমাকে এগিয়ে এসে একদম হাতে হাত ধরে অল আউট হেল্প হয়তো এখন এই বিষয়ে পাইনি। তো আমি খুব হোপফুল যে তোমাদের মতো এরকম লোকেরা যখন চ্যানেলে জানতে পারলে, এই যে দেখলে তুমি এই যে 12টা বাচ্চাকে নিয়ে আমরা গেলাম, তাদের এজিপি লাগালাম, দ্বিতীয় শৈশবের বুড়োদের আর জাগৃতি ধাম বলে একটি জায়গাতে ভেরি কাইন্ড আমাদের নিয়ে গেল, ওই ইবিজা বলে আছে আমতলার ওইখানে, আমরা 2টো বাস ভাড়া করেছিলাম, করে তাদেরকে ওই আমরা এখানে সেই চিকেন স্যালাড, কারণ ওটা ভেজিটেরিয়ান জায়গা, তো আমরা চিকেন স্যালাড কী করে বানাতে হবে লেটেস্ট দিয়ে সব বাস বানানো, তারপর হ্যাঁ ওখানে পাম্পকিন স্যুপ সব করা হলো, এবং একটা করে ছোটো চারা নিয়ে গিয়েছিলো গাছের, ওখানে বলা হয়েছে দিদা দাদু তোমরা এই চারাটাকে জল দাও, তার মধ্যে আমরা বেঁচে থাকবো। তো এই ধরনের খুব সুন্দর ইমোশন। আর বিভা সেনগুপ্ত
বিভা সেনগুপ্ত এবং singer বিভা শর্মী, সেনগুপ্ত। 2 জেনারেশন শর্মী রায়নন্দী, দুজনেই খুব সুন্দর। আর সব বাচ্চারা আমরা সকলেই সুরে বেসুরে ওনার সাথে গলা লাগালাম। আর ওনার গলা তো আমরা যে যতই বেসুর করি একদম মা সরস্বতী আর কি, মা সরস্বতী 93 বছর বয়সেও ওইভাবে গেয়ে যাচ্ছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যত যে গানগুলো একদম তার সপ্তকে সেখানে নিয়ে চলে যাচ্ছেন। আমি মনে হয় গুরুদেব বলে নিজেও ওরকম ভাবে গানটা শুনে, উনি খুশি হতেন। ওই গান উনি এই ছবিটা পারলে তুলো, এটা পিসির দেওয়া, এটা পিসির দেওয়া ছবি, মানে বিভা সেনগুপ্তের। আমি পিসি বলি, আমি অনেক বছর ধরে সুচিত্রা মিত্রও তো ডাক্তার ছিলেন। ওই মাসি গোলমাশা ছিল, আমার মা মাসির কাছে গান শিখেছিল দক্ষিণীতে। ওই ছবিটা আছে, মা প্রায় মাসির কোলে বসে দক্ষিণীতে। আর মাসি তো পাশে, এখানে পাশের আমাদের ডোবালেনের থাকতেন, এই স্বস্তিক বাড়িটা থাকতো। তো তখন যেদিন হেমারেজটা হয়, মানে ব্রেন উনি পড়ে যান, তারপরে আমি যাই, গিয়ে দেখে। ওনারও কি ডায়াবেটিস ছিল? না, ওনার ডায়াবেটিস ছিল না, ওনার হাইপারটেনশন ছিল, ডায়াবেটিস ছিল। তো মানে হার্টের সমস্যা ছিল, এই বয়সের জন্য। তো মানে উনি, আমি খুব ওদের কাছ থেকে পেয়েছি সকলকে। আর পিসিকে তো বটেই, কারণ পিসির অদ্ভুত। একদিন পিসির সাথে প্রোগ্রাম যদি করতে চাও নিয়ে যাবো, থাকতে থাকতে খুব তাড়াতাড়ি যাব। এবং কি ওনার কোনো অর্গান আর নেই সে অর্থে, মানে চোখের দেখার থেকে শুরু করে গাইতে বললেই উনি গাওয়া শুরু করে দেন। আমাদের যেমন ভাবতে হয়, পাসিং দ্য বল খেলছিলেন তো, ওটা থেমে বললো দিনা গাও, তুমি কি করবে বলো, আমি কথা বলি কমু না, গাইবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, সত্যি অনেক কিছু জানলাম, চোখ খুলে গেল আর কি। আশা করি মানে যারা শুনছেন তারাও এবার অনেকটা সচেতন। ওই নিজেকে বলা যেটা বাজে, খাবো না, আমি পারবো থাকতে। তুমি আমার বলছিলে যে আমার একটু সুগার আছে, কি বলছিলে? এই যে আমার একটু সুগার আছে, তুমি যেদিন না, আমি ওষুধ খাই, 2টো করে ওষুধ খেতে হয় দিনে। এখানে নয়, শেষ হচ্ছে না। তোমার ধরো সুগার হচ্ছে, তুমি যদি বলি 10,000 গুণ ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ। ক্যান্সার তো তুমি এখানে পানটান কিছু গুজে রেখেছিলে, এখানটা ঘা হলো সেই অ্যারিকানা বিটলনাট সুপুর থেকে, তার যে রসটার থেকে হলো। এই অ্যারিক অ্যাসিডের জন্য খেয়ে গেছিলাম, এখানটা কেটে ফেললাম, রেডিওথেরাপি দিলাম, এখান থেকে হাড্ডি নিয়ে লাগিয়ে দিলাম, সব হয়ে গেল, তুমি সেরে গেলে। ডায়াবেটিস তো মাথার থেকে পা সেই চাটচাটে গুড়ের মতো সেই এটা রক্তটা চলছে, যেটা ভেদ করে নিউট্রিয়েন্টসগুলো কোষের মধ্যে যেতে পারছে না। তো তোমার এখান থেকে এখানে প্রত্যেকটা অর্গানে তাই রয়েছে, এবং সেগুলো অলরেডি ড্যামেজ কিছুটা হয়েছে ডায়াবেটিস থাকলেই। তো একটা বিষাক্ত সাপ তোমার শরীরে ঢুকে পড়েছে, তাকে তুমি ওই বিন বাজিয়ে দুধ কলা দিয়ে মাথাটা নামিয়ে রেখেছো, কোনো সুযোগ পেলেই সে কিন্তু 180 হয়ে যাওয়া মানে কিন্তু সে ছবল মারছে, যেইটা সাইলেন্ট, ইনভিজিবল, ইনট্যাঞ্জিবল, দেখাও যাচ্ছে না, আওয়াজও শোনা যাচ্ছে না, আর সে বিষটাও বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে ভিতরটা খেয়ে ফেলছে। তুমি হয়তো একদিন চলে যাচ্ছে, যখন বুঝলে রে আমার মতো কে শুয়ে আছে রে, এদিকে সব আমার আত্মীয়রা কাঁদছে, কি তাহলে আমি কোথায়, এত আরামসে হয়তো তুমি চলে গেলে, হয়তো এত, মানে আমি বলি ডাই অ্যাট ইজ উইথ ডায়াবেটিস, সেটা যদি হতে পারতো, তা হয় না। মানে আমি বলি মানে ডাই কিপিং দ্য কমপ্লিকেশনস অ্যাট বে উইথ ইজ ফ্রম ডায়াবেটিস। যখন তুমি বুঝবে কমপ্লিকেশন কি হয়, তখন ইউ ট্রাই টু কিপ ইট অ্যাট বে সো দ্যাট ইউ ক্যান ডাই অ্যাট ইজ, বিকজ এভরিওয়ান হ্যাজ টু ডাই। তো এটা ইউ চুজ ইউর ডেথ। একটা এই রোগটা থাকলে ইউ ক্যান রিয়েলি চুজ ইউর ডেথ, ইউ ক্রাফট ইউর ডেথ ইন সাচ এ ওয়ে দ্যাট you are, when you are going, when you're choosing to go, you are happy, you are contented, যে আমার কিছু প্রবলেম নেই, এবার আমি জট, you have to leave, you have to make space, we all have to leave। তো সেখানে আমার একটু ডায়াবেটিস, আমি 2টো ওষুধ খাই, it doesn't make sense। ওখানে যদি ভগবানও দিয়ে থাকে, সেই ভগবানকে বলছি আপনি সাথে ওনাকে গ্লুকোমিটারটা দেননি কেন, যে মেয়েটা সুগারটা দেখছে না কেন? এই মনিটরিংটা করতে হবে, মনিটরিংটা করে কততে রাখতে হবে। আমার ফাস্টিং 100, আমার পিপি 140, তোমার অল্প বয়স এই, এবার তুমি আমার মতো বুড়ো, তাহলে তোমার 110 হলো, 160-80 হলো, এইটা বয়স, তার কমপ্লিকেশন কি কি আছে, এইভাবে আমরা এরকম হাঁটাটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা খাওয়ার পর 10 মিনিট হাঁটো, তাতেই হবে। প্রত্যেকটা খেয়েই তুমি মাসেলগুলোতে তোমার গ্লুকোজটা ঢুকিয়ে দাও না, হাঁটা যদি না হয়, মানে অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকতে, হ্যাঁ, উঠে বাসনটা ধো, ফ্রিজের সব জিনিসপত্রগুলো ঠিক করো, কিন্তু হাঁটাটা এইটুকু হাঁটো, তুমি সকালে গিয়ে ঘরের মধ্যে পসিবল হয়, এটুকুনি হয়, সেটাই কাজ হবে। এটা আর এই নড়ানড়ি করছি, এটা বলে নিট, নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস, সেখানে অনেক কিছু হচ্ছে। আমি যত মুখোমুখি করি, আমি তো খুব অ্যানিমেটেড কথাবার্তা বলি না, এটা তো ভালো লাগে। তো আমার এই মুখের মাসেলও প্রচুর কাজ করছে। আপনি তো ডাক্তার দেবাশিস বাসু, কিন্তু আপনি তো টিচারও বটে, সবার আগে হয়তো টিচার একজন, মানে রোগীকেও তো আপনি শেখাচ্ছেন। আমরা ওই বললাম এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন উইথ হুইচ ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তো আমার এই এডুকেটার্সরাই সব। ডাক্তার হিসেবে আমি একা কোনো রোলই নেই আমার যদি ডায়াবেটিস, আমি ওদের বলি ওরা হচ্ছে ডায়াবেটিসিটি কেয়ার অ্যান্ড এডুকেশন স্পেশালিস্ট। আপনার যে টিমটার কথা বলছেন, সত্যি ওনার টিমের সব বাচ্চা ছেলেমেয়েরা কাজ করছে, খুব এনার্জেটিক তারা, এবং ওয়ে অফ ট্রিটমেন্টটা সম্পূর্ণ আলাদা, মানে একটা তুমি দেখবে না অলরাউন্ড ডেভেলপমেন্ট, তাই তো? মানে আপনার যে পেশেন্ট, তার একটা অলরাউন্ড ভালোবাসা, গান শোনানো, সবকিছু অ্যাওয়ারনেস। তো
তুমি যাই না তাহলে সত্যি ধন্যবাদ ডাক্তারবাবু, অনেকটা সময় দিয়েছেন। না না, এবার তোমার আঙ্গুর আর লেবুর পালা। ঠান্ডা জল খেলে, যে ঠান্ডা ফল খেতে বললেন, ঠান্ডা ফল, ঠান্ডা জল এগুলো খেলে আবার থাইরয়েডের একটা সমস্যা এসে যায় না? কোথায় লিখেছিস? থাইরয়েড কি বোঝে? ওই যে বললাম অটো ইমিউন, তো কোনো একটা কারণে তার ভিতরে তার নিজের অ্যান্টিবডি তৈরি হয়েছে, সে এখান থেকে থাইরয়েড ব্রেন থেকে খবর দিচ্ছে যে তুমি এখান থেকে থাইরয়েড গ্ল্যান্ড থেকে এবার তুমি বের করো, T4 বের করো। T4টা আবার ভেঙে গিয়ে সেখানে শরীরে T3 হয়ে এনার্জিগুলো দেবে। মানে আমাদের TSH হচ্ছে ব্রেনের থাইরয়েডকে স্টিমুলেট করার হরমোন, অ্যান্টিরিয়র পিটিউটারি থেকে আসছে। তার আগে হাইপোথ্যালামাস থেকে বলছে থাইরোগ্লোবিন রিলিজিং হরমোন TRH। তো TRH পিটিউটারি থেকে TSH, থাইরয়েড থেকে T4 ভেঙে গিয়ে T3, আর তাতে আবার শরীরে বাইন্ড হয়ে যাওয়ার পর আবার ফ্রি T3 ফ্রি মানে সব আছে। মানে ফলটা ঠান্ডা খেতে বলছেন? সব ঠান্ডা খাবে, সেটা বেটার ফর হেলথ। না আমি নেব। আমরা আইস এজে এখন যত হয় তো সব গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। বলছি না আমরা গ্লোবাল ওয়ার্মিং, যদি নিজের মতো করে একটু ঠান্ডা রাখতে পারি ভিতরটা, কোরটা, এটাকে বলে কোরকে ঠান্ডা রাখলে তার মেটাবলিজমটা বাড়ে না যাবে। পেটটা আমাদের কোর, ভিতরে যেতে যাচ্ছে ওনার ভাষা একটা কোর। ওবেসিটি পারলে এটা কারেক্ট করে ফেলতে পারলে আর কোনো রোগ থাকলো না। পরিষ্কার, তার হাঁটু ব্যথাও নেই, গলব্লাডারের স্টোন আলাদা করে হচ্ছে না, মাথার গন্ডগোলই, মুড খারাপ, চেহারা খারাপ দেখতে বলে কত রকম সাইকোলজিক্যাল প্রবলেম, এতগুলো জিমে যেতে হবে, অনেক টাকার ব্যারিয়াট্রিক করতে হবে, খরচাও নেই। আমরা বলি 4M। প্রথমটা হচ্ছে মেটাবলিক, এই সেখানে ইউরিক অ্যাসিড, সুগার ইত্যাদি ইত্যাদি, হাইপারটেনশন। তারপরটা হচ্ছে মেকানিক্যাল, এই যে ব্যথা, মেকানিক্যাল ওজনটা হাঁটু ক্ষয়ে যাচ্ছে সব কিছু, এটার জন্য যেগুলো পেচ্ছাপ বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে সব। আরেকটা হলো মেন্টাল, মানে ডিপ্রেশন, দুঃখ কষ্ট, কত রকম ডিসক্রিমিনেশন। আরেকটা হলো মনিটরি, মানে অনেক টাকা পয়সা খরচা আছে এটার পিছনে, এইটা হলে এত রোগ হবে, এত কিছু। ইভেন জিমে গেল খরচা, ভালো আনফর্চুনেট আমাদের দেশে সকল ভালো খাবার বললেও সেখানে বাইরে গিয়ে যদি খান সেটারও খরচা আছে। বাড়িতে কিন্তু সেগুলো আপনি যেটা বলছেন আরামসে সেগুলো অনেক কম পয়সা বানিয়ে ফুড স্পেশালিটি ক্লিনিক, একদম মানে অ্যাম্পুটেশন আমরা বাঁচাই এই ক্লিনিকটা। এখানে উপরে কাজ হয় পায়ের ডায়াবেটিসের অল্প একটু ছোট্ট পায়ের ঘা, যেটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, রেকর্ডিং হচ্ছে না না ঠিক আছে। তো এইটা একটা ছোট্ট ঘা, এবং সেটা যে ফাটা বাইরে থেকে দেখা যাবে তা নয়, ভিতরের লেভেল থেকে ঘাটা হয়, হতে হতে সেটা ভিতরে আলসার হয়ে সেটা ফাটলো, সেখান থেকে সে বুঝছেও না, সে জুতোটা হয়তো চেক করেনি, তার মধ্যে একটা পাথর ছিল, কিছু ছিল, কিন্তু ইনসেন্সিটিভ হয়ে গেছে, তার সেন্সিটিভিটি নেই। সব টেস্ট উপরে হয়, এবং আমরা বলি কী করে, আমাদের প্রায় 20টা পয়েন্ট আছে, প্রতিদিন পাটার যত্ন নেবে। আর যদি পায়ে কোনো ঘা হলো, এখানে অ্যাম্পুটেশন প্রিভেনশন হয়েছে অনেকগুলো, এই ধরনের সব চেঞ্জ আমরা এনেছি। বাবা, মানে ডায়াবেটিস একেবারে মানে থেকে পা, যেটা বলছিলাম, একটা অর্গান ছাড়বে না, সব জায়গায় তো এই চ্যাটচ্যাটে গুড়টা ঘুরে বেড়াচ্ছে, ওই যে সাপটা।